তো আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, বাংলাদেশের ভূমিরূপ, বাংলাদেশের ভূ সম্পদ এবং বাংলাদেশের জলাভূমি, এই টপিকগুলো নিয়ে আমরা মূলত আজকে কথা বলবো। তো ক্লাস শুরু করার আগে ক্লাসটা সাধারণত যেভাবে কন্ডাক্টেড হয় তার কিছু এটিকেটস বা ইস্যুস নিয়ে একটু যদি প্রিসাইজলি বলি, আমরা যে সাধারণত লাইভ ক্লাসে আমরা চেষ্টা করব যতটুকু মানে এটাকে পার্টিসিপেটরি করা যায়। আপনি আপনার এন্ড থেকে যখন আমরা আলোচনা করছি বা এই পাশ থেকে কথা বলা হচ্ছে, আপনাকে যখন কোনো কোয়েশ্চেন্স করা হবে আপনাদেরকে চেষ্টা করবেন চ্যাট বক্সে প্রশ্নগুলোর উত্তর করতে। একই সঙ্গে আপনাদের আলাদা কোনো কোয়েরিজ থাকলে আমাদের কিউএনএ তেও একজন শ্রদ্ধেয় শিক্ষক আছেন, আহ সৌরভ বিজয় দাদা আছেন। দাদাও এই এন্ড থেকে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন কোয়েরিজ স্যাটিসফাই করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে প্রিসাইজলি যদি বলি যে আমি আপনাদের সঙ্গে থাকবো পুরোটা সময়, জাহিদুল ইসলাম নাহিদ, বিসিএস কর ক্যাডারে আমি কর্মরত আছি করঞ্চল 20 ঢাকাতে। ওয়েল, ইফ উই বিগিন দ্য ক্লাস উইথ প্রিসাইজ কোট, নট দ্যাট প্রিসাইজ. Bangladesh occupies a geostrategic pivot between South and Southeast Asia, sitting astride critical sea lanes and at the heart of Bay of Bengal. Its location makes it critical to the Indo-Pacific architecture. তো স্পষ্টতই বাংলাদেশ সিভিল সার্ভিসের আহ, একজন প্রার্থী হিসেবে আপনারা যারা এই ক্লাসটা করছেন সবাইকেই আসলে প্রথমত মূলত বুঝতে হবে যে আমি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং আমাদের কি কি খনিজ সম্পদ আছে, ভূ সম্পদ আছে, আমাদের কি জলাভূমি আছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কেন জানবো আসলে, এর পেছনে রিজনিংটা কি, এটা সম্পর্কে কিন্তু আমাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন। এবং আমি বিশ্বাস করি এখানে যে কোটেশনটি আপনারা দেখতে পেলেন এই মাত্র, এখান থেকেই আপনারা অ্যাকচুয়ালি এর গুরুত্বটা বুঝতে পারছেন। আপনি যখন সিভিল সার্ভিসের বিট এনি ক্যাডার, বিসিএস ফরেন হোক, অ্যাডমিনিস্ট্রেশন হোক, পুলিশ হোক, ট্যাক্সেশন হোক, এনিথিং, সব সার্ভিস থেকেই আসলে আপনি যখন বাংলাদেশ নিয়ে কাজ করবেন, বাংলাদেশের পলিসি মেকিং এ কাজ করবেন, এমনকি বাংলাদেশের সার্বভৌমত্ব সংশ্লিষ্ট বিভিন্ন কাজেও আপনি আসলে ইনভলভ থাকবেন। তো সেই জায়গাটায় আপনার দেশ সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে আপনি বেটার সার্ভ করতে পারবেন না। এবং আপনি নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে আপনার উচিত এই রাষ্ট্র সম্পর্কে আপনার ভালোভাবে জানা। তো আমরা যদি এগিয়ে যাই, প্রথমত বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে বা ভৌগোলিক পরিচিতি নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। এবং সবসময় আমি একটা কথা বলে থাকি যে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি বা দেশটার প্রপার অবস্থান জানতে গেলে আপনার সামনে অবশ্যই চমৎকার একটি মানচিত্র লাগবে। বা মানচিত্রকে ধরে ধরে আমরা যদি আলোচনাটা করি, সেটা আপনার জন্য মোর সাস্টেইনেবল হবে। ঠিক আছে? তো এখন দেখুন, মাইকেল কুগেলম্যানের একটু আগের যে উক্তিটা আমরা দেখে আসলাম এখানে, তিনি একজন বিখ্যাত ফরেন পলিসি অ্যানালিস্ট। তিনি যে বলছেন ইন্দো প্যাসিফিক আর্কিটেকচারে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। সো হোয়াট মেক্স দ্য লোকেশন অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্ট, এখানে কি কি বিষয় নিয়ে কথা বলা হচ্ছে দেখুন। জিও স্ট্র্যাটেজিক পিভট, তারপর বলা হচ্ছে ক্রিটিক্যাল সি লেন্স অ্যাট দ্য হার্ট অফ বে অফ বেঙ্গল। ঠিক আছে? আবার লোকেশন নিয়ে আমরা কথা বলছি। তো এই জায়গাটাকে ক্ল্যারিফাই করার জন্য আমরা একটু ব্যাখ্যায় যাব। বাংলাদেশ এক্স্যাক্টলি কোথায় অবস্থিত? প্রিলিমিনারিতে আমরা খুব সহজ সহজ অনেক প্রশ্ন পাবো, এবং প্রিলি ক্র্যাক করার পর আপনারা যখন লিখিত পরীক্ষায় বসবেন, আপনাদের কিন্তু এটা একটা কমন প্রশ্ন, বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা করা, বা হচ্ছে আমাদের ভূ রাজনৈতিক অবস্থানের সুবিধা অসুবিধা নিয়ে প্রশ্ন রিটেনে আসে, ভাইভাতেও বিভিন্ন প্রশ্ন করা হয়। তো এখন দেখুন, আপনি এই পার্টটুকু থেকে যেভাবে আপনার আন্ডারস্ট্যান্ডিং যদি ক্লিয়ার হয়, আপনি প্রত্যেকটা স্টেপের জন্যই আপনি সুপার ফিট থাকবেন। উই ক্যান অ্যাসিওর দ্যাট। দেখুন, বাংলাদেশের অবস্থান যদি আমরা একটু আইডেন্টিফাই করি, অক্ষরেখার পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট, 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। এই যে দেখুন, 20 ডিগ্রি 34 মিনিট, 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট পর্যন্ত আসলে আমাদের অবস্থান ম্যাপের দুটো জায়গায় এখানে শনাক্ত করা হয়েছে। যদি স্পষ্ট একটু খেয়াল করেন আপনারা উপরে, বাংলাদেশের একদম দক্ষিণের প্রান্তবিন্দু যদি আমরা একটু দেখি,
দেখার চেষ্টা করি, সরি স্ট্রেট লাইন করার চেষ্টা করছি। এবং একই সঙ্গে উপর দিকে একদম উপরে দুটো লাইন হলো, এগুলো কিন্তু বাংলাদেশের এক পাশে দক্ষিণের প্রান্তবিন্দু, এক পাশে উত্তরের প্রান্তবিন্দু। তো আমরা যেমনটা বলছিলাম যে এটা 20°34' উত্তর অক্ষাংশ থেকে 26°38' উত্তর অক্ষাংশের মধ্যে অক্ষরেখার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের অবস্থান। আর দ্রাঘিমা রেখায় আমরা যদি ম্যাপে আবারও ক্লোজলি একটু তাকাই, 88°1', 88°1' পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92°41', 92°41' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। সো আপনি যখন ম্যাপটা ড্র করবেন, আই উড হাইলি রিকমেন্ড যে আপনি একটা বক্সের ভেতরে সেটা ড্র করা ট্রাই করেন। এবং একই সঙ্গে এটা কিন্তু একটা বেসিক মানচিত্র বিসিএস প্রার্থীদের জন্য। কেন বেসিক বলছি? কারণ বাংলাদেশের অবস্থান বোঝাতে গেলে এই দেশগুলো সহ আপনাকে মোটামুটি দেশগুলো এবং বঙ্গোপসাগর সহ বাংলাদেশের লোকেশন দেখানোটা হাইলি রিকমেন্ডেড। কারণ এখানে স্পষ্টতই আমাদের হচ্ছে অবস্থানটা বোঝা যাচ্ছে বিভিন্ন রেখার সাপেক্ষে। তো এখন দেখেন দ্রাঘিমা রেখাগুলোকে আমরা যদি কানেক্ট করে দিই এখানে, বাংলাদেশের কিছু কিছু জায়গা কিন্তু টাচ করে যাচ্ছে। ঠিক আছে, কিছু জায়গা টাচ করে যাচ্ছে। আমরা যখন কৌণিক অবস্থান সহ বাংলাদেশ নিয়ে আলোচনা করব তখন আরো স্পষ্ট হবে। তো দ্রাঘিমা রেখা সম্পর্কে জানলাম। আর কর্কট ক্রান্তি রেখার পয়েন্ট অফ ভিউ থেকে দেখুন বাংলাদেশের একদম মাঝামাঝি স্থান দিয়ে এখানে ডট ডট টাইপের কিছু টান আছে, হুম, কিছু লাইন আছে। এই লাইনটার দিকে অবজার্ভ করলে দেখবেন একদম মাঝখান দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বাংলাদেশের মাঝখান দিয়ে অতিক্রম করেছে। এটার মান কত জানা আছে? বলেন তো। কর্কট ক্রান্তি রেখা, অ্যাকচুয়ালি এই রেখার মান কত? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ইয়াস, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, অক্ষরেখা। আচ্ছা, তো এই রেখাটা মূলত বাংলাদেশে প্রবেশ করেছে আসলে আহ, চুয়াডাঙ্গা দিয়ে প্রবেশ করার পর ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, মুন্সিগঞ্জ এই প্রত্যেকটা জেলা কিন্তু ক্রস করে গেছে। তো এরপর আমরা কিন্তু আরেকটা লাইন নিয়ে কথা বলতে পারি, সেটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এই রেখাটা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে গেছে। তো এই রেখা কোন কোন জেলা দিয়ে, যদি প্রশ্ন হয় কোন কোন জেলার উপর দিয়ে গিয়েছে, আমরা একটু জেলার নামগুলো আইডেন্টিফাই করে দিই কয়েকটা। বরগুনা, বরগুনা, পিরোজপুর, পিরোজপুর, বরিশাল, বরিশাল, গোপালগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর। ঠিক আছে, এগুলো সহ আরো বেশ কিছু জেলা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, এগুলোর উপর দিয়ে কিন্তু গেছে। তো আমরা যখন বাংলাদেশের ভৌগোলিক পরিচিতির এই পাশ সম্পর্কে জানা আছে, হোয়াট ইজ অ্যান্টিপড? কেউ কি বলতে পারবেন? অ্যান্টিপড বা প্রতিপাদ স্থান বলতে কি বোঝায়? প্রতিপাদ স্থান জানা আছে আপনাদের? আমরা নিশ্চয়ই জানি যে হচ্ছে চিলির পাশে প্রশান্ত মহাসাগরের কাছে কিন্তু আসলে ঢাকার প্রতিপাদ স্থান। তো এই প্রতিপাদ স্থান বা অ্যান্টিপড বলতে আসলে কি বোঝায়? আমরা যখন বলি প্রতিপাদ স্থান, প্রতিপাদ স্থান বা অ্যান্টিপড, এর মানে কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে মানে জিওগ্রাফিক্যালি পেয়ার পয়েন্ট যেটা আর্থের সারফেসে এক্স্যাক্টলি অপোজিটে অবস্থিত। মানে বাংলাদেশ জিওগ্রাফিক্যালি যে জায়গাটায় অবস্থিত এক্স্যাক্টলি এর বিপরীত পাশে, বিপরীত পাশের যে স্থানটি সেটিকে বলছি আমরা অ্যান্টিপড। অ্যান্টিপড এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি অপোজিট, একদম বিপরীত পাশে অবস্থিত। তো আপনি যদি একটা স্ট্র লাইন চিন্তা করেন বাংলাদেশের মাঝখান দিয়ে একদম পৃথিবীকে এফোর ওফর করে দিয়ে একটা স্ট্র লাইন চিন্তা করেন,
তাহলে আপনি বাইরে ওপার দিয়ে যে প্রান্ত দিয়ে বের হয়ে যাবেন সেটা হচ্ছে অ্যান্টিপড। ঠিক আছে? যেমন স্পেনের কথা যদি আমরা বলি, স্পেনের অ্যান্টিপড হবে নিউজিল্যান্ডে। ঠিক আছে? জাস্ট জাস্ট আউট অফ কিউরিওসিটি, আপনাদের যদি কিউরিওসিটি থাকে। এখন জিএমটি সম্পর্কে আপনাদের জানা আছে? গ্রিনিচ মান যে সময়, সেই সময় অপেক্ষা কিন্তু বাংলাদেশের সময় 6 ঘন্টা আগে বা 6 ঘন্টা অগ্রবর্তী। এখন জিএমটিটা সম্পর্কেও অনেক কিউরিওসিটি অনেকের থাকে, যে জিএমটি পৃথিবীতে সময়কে চিন্তা করার জন্য দুটো ধরনের ব্যাপার আছে। সেটা একটাকে বলে জিএমটি, আরেকটাকে বলে, বলেন তো আরেকটা কি আছে? এনিওয়ান? ইউটিসি। ইউটিসি, এই দুটোর মানে আপনাদের জানা আছে? আচ্ছা, জিএমটি মানে হচ্ছে গ্রিনউইচ মিন টাইম। গ্রিনউইচ মিন টাইম, আমরা যদি একটু সংক্ষেপে লেখার চেষ্টা করি, গ্রিনউইচ মিন টাইম, মিন টাইম, এটা হচ্ছে জিএমটি। আর ইউটিসি, ইউটিসি হচ্ছে কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম। কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল, ইউনিভার্সাল টাইম। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো নিয়ে আমরা কেন আলোচনা করছি, এর প্রাসঙ্গিকতা কোথায়? আমরা শুরুতেই বলেছি যে জিএমটির পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশের সময় কিন্তু 6 ঘন্টা আগে। 6 ঘন্টা আগে। তারপরও কিছু বেসিক প্রশ্ন অনেকের থাকে যে আসলে এই দুটোর কাজ কি আসলে, বা এই দুটো কিভাবে চিন্তা করা হয়। জিএমটিটা হইলো আপনার গ্রিনউইচ, যখন আমরা বলছি এটা লন্ডনে অবস্থিত। যে প্রাইম মেরিডিয়ানটা যেটা আছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ, সেই জায়গাটায় একটা লাইন চিন্তা করা হয়েছে। ঠিক আছে? এটাকে পৃথিবীর যে প্রথম আধুনিক মানসম্মত যে সময়, স্ট্যান্ডার্ড টাইম, সেই টাইমের ঘড়ির ভিত্তি হিসেবে নেওয়া হয়েছিল 0 ডিগ্রিকে, 0 ডিগ্রি দ্রাঘিমাংশকে। ঠিক আছে? তো এই যে সূর্যের যে গড় অবস্থান, সেই অবস্থানের উপর বা অবস্থানের পরিবর্তনের উপর ভিত্তি করে তখন টাইম চিন্তা করা হতো। ঠিক আছে? আর ইউটিসিটা হচ্ছে বর্তমানে এখন ইন্টারনেট, কম্পিউটার নেটওয়ার্ক বা সবকিছু ক্যালকুলেট করে একটা মডার্ন টাইমিং সিস্টেম, যেটা সবচেয়ে সফিস্টিকেটেড। ঠিক আছে? বর্তমানে একদম অ্যাকুরেট টাইম আপনি যদি আইডেন্টিফাই করতে চান, তাহলে ইউটিসি আসলে আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে? দুইটা নির্ভুলতা চিন্তা করলে নির্ভুলতা কম হচ্ছে জিএমটির, নির্ভুলতা বেশি হচ্ছে ইউটিসির। ইউটিসির নির্ভুলতা নির্ভুলতা আসলে নির্ভুলতা বেশি। তো এই জন্য ইউটিসি কি আমরা বেশি ডিপেন্ড করবো ইউটিসির উপরে। এখন যদি আমরা একটু এগিয়ে যাই, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি নিয়ে যখন কথা বলছিলাম, আমাদের যে কৌণিক শীর্ষবিন্দু গুলো আছে, এগুলোও কিন্তু বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কেন? কারণ বাংলাদেশের আহ, ভৌগোলিক অবস্থানের পাশাপাশি যখন আপনি একটা কান্ট্রির সার্বভৌম ক্ষমতা বা একটা রাষ্ট্রের এই যে কৌণিক অবস্থানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিও স্ট্র্যাটেজিক অবস্থান। ঠিক আছে? ভূকৌশলগত পয়েন্ট অফ ভিউ থেকে কৌণিক অবস্থানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো প্রিলিতে সরাসরি প্রশ্ন আসে অনেক সময়। দেখুন, যখন আমরা কথা বলছি এখানে, মনাকোষা দেখতে পাচ্ছেন, কুইখালী দেখতে পাচ্ছেন, ছেড়া দ্বীপ দেখতে পাচ্ছেন, সুলতানপুর দেখতে পাচ্ছেন, আখাইন ঠং দেখতে পাচ্ছেন। এই প্রত্যেকটা স্থান কিন্তু কৌণিক অবস্থান থেকে বাংলাদেশের একদম সবচেয়ে প্রান্ত বিন্দুকে চিহ্নিত করছে এখানে। তো আমি এই পার্টটাতে খুব বেশি এফোর্ট দিব না, কারণ আমি জানি যে এইটার মুখস্থের পয়েন্ট পয়েন্ট অফ ভিউ থেকে যেহেতু আলোচনাটা, তো এই জায়গাটায় আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে এটা। ঠিক আছে? এইচডব্লিউ থাকবে, জাস্ট শার্পলি মুখস্থ করে নেবেন। তবে মুখস্থ করার পেছনের রিজনিংটা আমি নিশ্চয়ই ব্যাখ্যা করে দিয়েছি। কারণ কৌণিক কৌণিক অবস্থান বা কৌণিক শীর্ষবিন্দুগুলোকে আইডেন্টিফাই করা জিওগ্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং ভূরাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকেও বাংলাদেশের ট্রেড ইস্যুতেও এই স্থানগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? পরবর্তীতে আলোচনায় আসবে বাংলাদেশের সীমানার মধ্যে বাংলাদেশের মান মন্দির। তো বাংলাদেশের একমাত্র মান মন্দির যেটি নির্মাণাধীন অবস্থায়, সেটি হচ্ছে ফরিদপুরের ভাঙাতে। ভাঙা ফরিদপুরে। এখন এখানে সহায়তা কারা করছে এই এই স্থানটি নির্মাণ করার পেছনে? ভাঙা ফরিদপুর, ফরিদপুরে প্রতিষ্ঠা করা হচ্ছে বাংলাদেশের একমাত্র মানমন্দির। বাংলাদেশের
একমাত্র মান মন্দির, একমাত্র মান মন্দির। তো এই মান মন্দির প্রতিষ্ঠার পেছনের কাহিনী নিয়ে আমরা আলোচনা করব, যে কেন এখানে, ওয়াই হিয়ার, ওয়াই হিয়ার। এর পেছনে অনেকগুলো কারণ আছে, তবে আমরা একটু বেসিক জিনিসপত্র আগে জেনে নিই। এই মান মন্দির প্রতিষ্ঠার পেছনে সহায়তা করছে স্পারসো। স্পারসো বাংলাদেশ মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান, এটা। এবং এটা কিন্তু 2021-এ অনুমোদিত হয়েছিল, যদিও এই তথ্যটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এই স্থানটির আসলে বিশেষত্বটা কোথায়? এই স্থানের বিশেষত্বটা যদি আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। বিশেষত্ব, আচ্ছা, স্পেশালিটি গুলো আপনারা চ্যাট বক্সে কি কমেন্ট করতে পারবেন যে ওয়াই, কেন, কেন এটা স্পেশাল? এই স্থানটি বিশেষ কারণ, কারণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, পূর্ব দ্রাঘিমা এবং কর্কট ক্রান্তি, এবং কর্কট ক্রান্তি, ক্রান্তি রেখা, এই রেখা দুটোর সংযোগস্থল, ঠিক আছে? এই রেখা দুটোর সংযোগস্থল হচ্ছে এই একমাত্র মান মন্দিরের অবস্থান। যখন আমরা এটা নিয়ে কথা বলছি, তখন প্রেক্ষাপটটা হচ্ছে পৃথিবীতে, এই টোটাল পৃথিবীতে মোট 4টা দ্রাঘিমা: 0 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 180 ও 270। আমি যদি একটু আইডেন্টিফাই করে দিই এখানে: 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, আমি বলছি 270 ডিগ্রি, এবং তিনটা, এগুলো হচ্ছে দ্রাঘিমা এবং তিনটা অক্ষরেখা। আমি লিখে তারপর ব্যাখ্যা করছি। দ্রাঘিমা আর অক্ষরেখার পয়েন্ট অফ ভিউ থেকে কর্কট, মকর আর নিরক্ষ, নিরক্ষরেখা, এই যে তিনটা রেখা পরস্পর 12টা স্থানে আসলে ছেদ করেছে। এই যে 4টা দ্রাঘিমা রেখা এবং তিনটি অক্ষরেখা, এগুলো কিন্তু পুরো পৃথিবীতে 12টি স্থানে ক্রিস ক্রস করেছে একে অন্যকে। এর মধ্যে 10টাই পড়েছে কিন্তু সমুদ্রে, ঠিক আছে? 10টাই সমুদ্রে, এর আর বাকি দুটো থাকে। দুটোর মধ্যে এই একটি হচ্ছে আমাদের ফরিদপুরের ভাঙা, ঠিক আছে, সামুয়ার হেয়ার। আর বাকি অন্য একটি স্থান হচ্ছে সাহারা মরুভূমিতে, কোনো একটা জনমানবহীন জায়গায়, সাহারা মরুভূমির কোনো একটা প্লেসে। তো এই জন্যই এই বিশেষ গুরুত্বটাকে ধারণ করতে গিয়ে আসলে বাংলাদেশের ফরিদপুরের ভাঙাতে একমাত্র মান মন্দির কিন্তু স্থাপন করা হচ্ছে। তো এর সিগনিফিকেন্সটা নিশ্চয়ই বোঝা গেল, ঠিক আছে? এটাই হচ্ছে এর, এই মান মন্দিরের তাৎপর্য। তো বাংলাদেশের সীমান্তবর্তী জেলাসমূহ নিয়ে অনেক প্রশ্ন হয়ে থাকে। তো বাংলাদেশের সীমানা নিয়ে যখন আমরা আলোচনা করব, অবশ্যই আমরা মাথায় রাখবো যে আসলে আহ, বাংলাদেশ ছোট্ট একটি দেশ। আহ, এর মোস্টলি আমরা বর্ডার বর্ডার শেয়ার করছি ভারতের সঙ্গে। তো অবশ্যই ভারত যেহেতু আমাদের একটা মেজর অংশ, আমরা ভারত দিয়ে সারাউন্ডেড, তো আমাদের কোন কোন জেলা ভারতের কোন কোন আসলে রাজ্যকে বা কোন কোন স্থানকে বর্ডার শেয়ার করছে, এই তথ্যটা আমাদের একটু মাথায় রাখাটা প্রয়োজন। আর বিগত বছরের প্রশ্ন যদি আপনারা সলভ করেন, তাহলে আপনাদের নিশ্চয়ই চোখে পড়বে যে আসলে কোন কোন ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। তো এই জন্য আমরা এই পার্টটাকে স্টাডি করব। ফান্ডামেন্টালি শুরুতে যেই তথ্যটা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে সীমান্তবর্তী বাংলাদেশের মোট ভারতের রাজ্য হচ্ছে 5টা, আর জেলা হচ্ছে 32টি আমাদের। আমরা যদি একটু দেখি, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের, বাংলাদেশের সীমান্তবর্তী, সীমান্তবর্তী ভারতের রাজ্য 5টি। রাজ্য কতটি? স্পষ্টতই উত্তর হবে 5টি। আচ্ছা, আপনারা চ্যাট বক্সে বলেন তো এই 5টা কি কি, দেখি তো আপনাদের কতটুকু হোমওয়ার্ক অলরেডি হয়েছে। এই যে 5টি রাজ্যের কথা আমরা বলছি, সেই 5টি রাজ্য কি কি? আসাম আছে, ঠিক আছে, আসাম, মিজোরাম, মিজোরাম, ত্রিপুরা,
ত্রিপুরা, মেঘালয়, মেঘালয়, পশ্চিমবঙ্গ। এই পাঁচটি রাজ্য কিন্তু সারাউন্ড করে আছে। এখন প্রশ্ন হচ্ছে এই পাঁচটি রাজ্যের মোট 32টি জেলা কিন্তু আসলে 32টি জেলা বর্ডার শেয়ার করছে। তো এই 32 জেলা নিশ্চয়ই এখানে লেখা পসিবল না, এবং প্রয়োজনও নাই সেটার। প্রয়োজন বা প্রাসঙ্গিকতা কোনোটাই নেই। কমন প্রশ্ন যেটা আসে যে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাজ্য কয়টি? বলেন তো। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাজ্য। মিয়ানমারের রাজ্য দুইটি। এবং এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কোন দুটি, দুটির নাম বলতে হবে। শিন রাজ্য, যেটার স্পেলিংটা এভাবে লেখা হয়, আর হচ্ছে আরাকান। ঠিক আছে, এক্স্যাক্টলি এই পাঁচটায় অবস্থিত, চীন এবং আরাকান রাজ্য। তো এই তথ্যগুলো আমরা একটু ম্যাপ ধরে ধরে মাথায় রাখার চেষ্টা করব। দেখুন, ম্যাপে প্রিসিশন আসাটা সময়ের ব্যাপার। তো আপনি যখন আপনি যেহেতু এখন প্রিলি স্টেজে আছেন, আপনার উচিত হবে, যদিও আপনাকে আহ, লিখিত পরীক্ষার মতো ওভাবে অ্যান্সার করতে হবে না, বাট স্টিল আপনি যদি বারবার ড্র করেন, তাহলে এমসিকিউ ফরওয়ার্ড করার সময় আপনার সেন্সটা ভালো কাজ করবে যে আপনি কোন জায়গাটা নিয়ে ডিল করছেন বা চিন্তা করছেন। ঠিক আছে, মনে থাকে ভালো। তো এইভাবে আসলে পড়াশোনাটা করা যেতে পারে। তো বাংলাদেশের সীমানা সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি আছে, যেমন ধরুন আমাদের মোট সীমানা, এর মধ্যে স্থল সীমানা কতটুকু, তটরেখা কতটুকু, এ নিয়ে মত আছে দুইটা বা বেশ কয়েকটা। আমাদের মাধ্যমিক ভূগোল বইয়ে একরকম তথ্য দেওয়া আছে, আবার বিজিবির তথ্য অন্যরকম বলে। আর এখানে দেখেন ইন্ডিয়ান হাই কমিশন ডিফারেন্ট তথ্য দিচ্ছে। আহ আহ, মাধ্যমিক ভূগোল একরকম বলছে, জাতীয় তথ্য বাতায়ন আর একরকম বলছে। তো এখানে কনফিউজড হওয়ার সুযোগ কিন্তু অনেক বেশি। তবে আমরা যেটা সাধারণত রিকমেন্ড করে থাকি যে মাধ্যমিক ভূগোলের ডেটাটাতে আপনারা বেশি ফোকাস করবেন। মোট সীমানা এখানে দেখতে পাচ্ছি 4,711 কিলোমিটার, আর স্থল সীমানা হচ্ছে, এখানে বিজিবির তথ্যটা নেবেন, 4,427 কিলোমিটার। বঙ্গোপসাগরের তটরেখা বিজিবি বলছে 711 কিলোমিটার, আর মাধ্যমিক ভূগোল বলছে 716 কিলোমিটার। ঠিক আছে। তো বাংলাদেশ ভারতের যে মোট স্থল সীমানা, এখানে ভারতীয় হাইকমিশন বলছে 4,096 কিলোমিটার। আবার বাংলাদেশ মিয়ানমারের স্থল সীমানা হচ্ছে 280 কিলোমিটার। তো এই দুটো তথ্য একটু আলাদা করে আমরা মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, চলে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, আর এই সংখ্যাতাত্ত্বিক ডেটা মনে মনে রাখাটার জন্য আপনাকে বারবার আসলে এক্সামস দিতে হবে এই টপিকটার উপরে, এবং একই সঙ্গে আপনি খাতায় নোট ডাউন করবেন। ঠিক আছে। তারপর দেখবো বাংলাদেশের সীমানা, বাংলাদেশের সীমানার সমুদ্র সীমানা অ্যাকচুয়ালি। তো আমাদের মোট রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। 12 নটিক্যাল মাইল বা 22.22 কিলোমিটার। যেখানে প্রশ্ন আসে যে প্রতি নটিক্যাল মাইল সমান এক্স্যাক্টলি কত কিলোমিটার। তো আমরা জানি 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার। আচ্ছা, এখানে দেয়াই আছে এটা, 1.853 কিলোমিটার। আর মাইলের হিসেবে 1.15 মাইল। আর বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল বা 370.40 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে এই হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি মিন। এই যে একটা বিশাল মেরিটাইম টেরিটরির উপর আমাদের সভারেইন পাওয়ার আছে, এবং সেই জুরিসডিকশনটার ধরন দুই রকম, ভিন্ন রকম। ঠিক আছে, রাজনৈতিক এবং অর্থনৈতিক সমুদ্র সীমার মধ্যে পার্থক্য আছে, সেটা নিয়ে আমরা পরে কোনো ক্লাসে হয়তো আলোচনা করব। ভারতের সাথে আমাদের মোট জলসীমা হচ্ছে 180 কিলোমিটার। আর বাংলাদেশের মোট মহীসোপানের দৈর্ঘ্য হচ্ছে 354 নটিক্যাল মাইল। মোট মহীসোপানের দৈর্ঘ্য, এটা হচ্ছে মহীসোপানের দৈর্ঘ্য, মহীসোপানের। ওকে। তো তারপর আমরা দেখবো একটু বঙ্গোপসাগর সম্পর্কে। বঙ্গোপসাগর কেন গুরুত্বপূর্ণ? দেখুন, এটা বাংলাদেশের যে সমস্ত দক্ষিণ উপকূল পুরোটা জুড়েই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, দক্ষিণ উপকূল জুড়েই এই বঙ্গোপসাগরের অবস্থান। তো একটু আগে আমরা দেখে আসলাম এটা অ্যাকচুয়ালি কতটুকু। আমরা যদি আবার ফেরত যাই প্রিভিয়াস চার্টটিতে, সেখানে আমরা দেখতে পাচ্ছি
তটরেখার লেংথ হচ্ছে 716 কিলোমিটার অ্যাকর্ডিং টু মাধ্যমিক ভূগোল, আর বিজিবি বলছে 711 কিলোমিটার। তো এই তটরেখার পরে যে সমুদ্র আছে আমাদের, যে বঙ্গোপসাগর আছে, উপসাগরটি আছে, এর মধ্যে যে রিসোর্সেস বা জিও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে ইম্পর্টেন্স, এটা সম্পর্কে আমাদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকাটা প্রয়োজন। একটা মজার তথ্য হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, বে পয়েন্ট অফ ভিউ থেকে, বে, ঠিক আছে, বে অর্থে পুরো পৃথিবীর বৃহত্তম উপসাগর হচ্ছে এই বঙ্গোপসাগর। ঠিক আছে, বে অর্থে, বে পয়েন্ট অফ ভিউ থেকে বঙ্গোপসাগর বৃহত্তম, বঙ্গোপসাগর। ঠিক আছে, এটার আয়তন কত? এর আয়তন হচ্ছে 22 লক্ষ বর্গ কিলোমিটার। 22 লক্ষ বর্গ কিলোমিটার। গভীরতা কত? এই প্রশ্ন আসতে পারে। ডেপথ কত অ্যাভারেজ? এর ডেপথ হচ্ছে 2600 মিটার, 2600 মিটার, বা ফুটের হিসেবে যদি আমরা বলি, সেটা হচ্ছে 8500, দুঃখিত, 8500 ফুট, 8800 ফুট, 8500। জাস্ট সেকেন্ড। তো বঙ্গোপসাগরের যে মোট 5টা দেশের সীমান্তে কিন্তু এই দেশটা অবস্থিত। আমরা যদি ম্যাপে তাকাই, আমি একটু কান্ট্রিগুলো নোট ডাউন এখানে করে দিচ্ছি আপনাদের পরবর্তীতে নোট টেকিং এর সুবিধার জন্য। কোন কোন কান্ট্রি অ্যাকচুয়ালি বঙ্গোপসাগরের সঙ্গে আসলে লেগে আছে বা উপকূল লেগে আছে? অবশ্যই শুরুতেই বাংলাদেশের কথা আমরা নিয়ে আসবো। বাংলাদেশ, বাংলাদেশ আসবে। আপনারা চ্যাট বক্সে বলেন আর কি কি দেশ আসবে। মোট 5টি দেশ। ভারত আসবে, মিয়ানমার আসবে, আর কি আসবে? থাইল্যান্ড, থাইল্যান্ড আসবে, এবং একই সঙ্গে আসবে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। ঠিক আছে, শ্রীলঙ্কা আসবে। তো এই বঙ্গোপসাগরের অন্য একটি চমৎকার স্থান, যেটি নিয়ে অনেক আলোচনা এবং রিসার্চ হয়, সেটা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। এটা একটা খাত। এই খাতের নাম শুনেছেন? সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ড মানে কোনো তল খুঁজে পাওয়া যায় না, তারপরও এর গভীরতা আছে। তো এই এই যে খাত, এই খাতের প্রশস্ততা হচ্ছে 5 থেকে 7 কিলোমিটার। এটা প্রশস্ততা, কিন্তু ডেপথ কিন্তু সেটা না। ঠিক আছে, এই খাতের গড় গভীরতা হচ্ছে, আমরা যদি গড় গভীরতা একটু দেখি, সেটা হচ্ছে 1200 মিটার। দুঃখিত, এটা হবে 12,000 মিটার, মিটার। তো এই তথ্যগুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। ধারণা করা হয় যে এই সোয়াচ অফ নো গ্রাউন্ড গঠিত হয়েছিল প্লাইস্টোসিন কালে। ঠিক আছে, প্লাইস্টোসিন কালে। তো এটার মধ্যেই এই পূর্ব গোলার্ধের যে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা নিয়ে আমরা একটু আগে আলোচনা করছিলাম, এর মধ্যে 90 ইস্ট রিজ নামে একটা প্লেস আছে। 90 ইস্ট রিজ, ইস্ট রিজ, এটা মূলত একটা শৈলশিরা, শৈলশিরা। এটাও কিন্তু বঙ্গোপসাগরই অবস্থিত। তো এরকম অনেক ফ্যাক্টস নিয়ে আপনাদের প্রি লিস্টে ডিল করতে হবে। কষ্টকর হয়ে যায়। আমি আমার নিজের জার্নির যদি এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে এই ধরনের তথ্যাদি মনে রাখাটা খুবই স্ট্রাগলিং ছিল। তবে এই জার্নিটাকে একটু সহজ করে ফেলা যায় যদি আপনি নিজে খাতায় ড্রয়িং করার পাশাপাশি সাইডে ইনফোগ্রাফিক্স এর মতো আপনি তথ্যগুলো নিজে হাতে নোট ডাউন করেন। ঠিক আছে, নিজে হাতে নোট ডাউন করেন। এটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আমরা এগিয়ে যাই, তারপর দেখব বাংলাদেশের সমুদ্র বিজয়। আচ্ছা, তার আগে আমার প্রশ্ন আপনাদের কাছে। বাংলাদেশের সমুদ্র বিজয় নিয়ে যখন আমরা আলোচনা করি, কেন বাংলাদেশকে দুটো আলাদা কোর্টে আসলে সমুদ্র বিজয়ের জন্য যেতে হয়েছিল, বা এই জিনিসটাকে আরবিট্রেট করার জন্য দুটো আলাদা কোর্টে কেন যেতে হয়েছিল? আপনাদের কারো জানা আছে এই প্রশ্নের উত্তর? আমরা 1 মিনিট সময় নিই, যে কেন দুটো আলাদা কোর্টে, ওয়াই ইন টু ডিফারেন্ট
কোর্ট। কেন দুটো আলাদা কোর্টে? আমরা 2 মিনিট সময় নিয়ে আপনারা উত্তর করবেন। আচ্ছা, অনেকেই বিভিন্ন রকমের মতামত দিচ্ছেন। আমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরে আসব। ডেফিনেটলি আমরা আসব। আমরা আরো কিছু প্রশ্ন দেখে আসি ইন দ্য মিন টাইম। কে কে কি প্রশ্ন করেছিলেন দেখতে পাচ্ছি। আচ্ছা, শান্ত অধিকারী প্রশ্ন করেছেন, সমুদ্র সীমার বিভিন্ন ধরন নিয়ে প্রশ্ন করেছেন। ওকে। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর দিয়ে নিই আমরা। বাংলাদেশের যে সমুদ্র নিয়ে আমরা কথা বলছিলাম, বঙ্গোপসাগর নিয়ে কথা বলছিলাম, এবং এর রাজনৈতিক এবং অর্থনৈতিক সমুদ্র সীমা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেখানে আসলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি টেরিটোরিয়াল সি বা রাজনৈতিক সমুদ্র সীমাটা আসলে কি? আমরা যদি এখানে একটু দেখি, রাজনৈতিক সমুদ্র সীমায় আসলে জুরিসডিকশনটা কিভাবে কাজ করে। দেখুন, এই রাজনৈতিক এবং অর্থনৈতিক সমুদ্র সীমা যখন আমরা বলছি, এই টার্মগুলো রেগুলেটেড হয় সাধারণত আনক্লজের যে আইনগুলো আছে সেই আইনগুলো থেকে। ঠিক আছে? এই যে রাজনৈতিক সমুদ্র সীমা, এই সমুদ্র সীমার ভেতরে সম্পূর্ণ আইনি কর্তৃত্ব থাকবে যে দেশের অধিকারে আছে সেই রাষ্ট্রের। আইনি কর্তৃত্ব। ঠিক আছে? আইনি কর্তৃত্ব। যেমন আপনি ল এনফোর্স করতে পারবেন, সিকিউরিটি নিয়ে কোনো লজ এনফোর্স করতে পারবেন, পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং এই অঞ্চলের উপর ফিশিং করতে গেলেও আপনি ট্যাক্সেস আদায় করতে পারবেন অ্যাজ এ কান্ট্রি। ঠিক আছে? আবার যখন আমরা অর্থনৈতিক সমুদ্র সীমা বলছি, ওই এলাকায় এই যে আইনি কর্তৃত্বটা ওভাবে কাজ না করলেও এর মধ্যে আপনি আপনার যে খনিজ অনুসন্ধান, তেল গ্যাস উত্তোলন, এই এই সংক্রান্ত কাজগুলো আপনি করতে পারবেন। অন্য দেশের শিপস এটার উপর দিয়ে আসতে পারবে, যেতে পারবে। ঠিক আছে? কিন্তু কোনো প্রাকৃতিক সম্পদ কিন্তু এখান থেকে আহরণ তারা করতে পারবে না। ঠিক আছে? অন্য দেশ এই কাজগুলো করতে পারবে। তো যদি আমরা একটু প্রিসাইজলি আলোচনা করি এই জায়গাটায়, পার্থক্যটা মূলত লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, আইনের এনফোর্সমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে? আচ্ছা, যে প্রশ্নটা করেছিলাম, কেন দুটি ভিন্ন কোর্টে আসলে এই প্রবলেমটার আহ, এই এই কনফ্লিক্টটার রিজলভ আসলে করতে হলো। আচ্ছা, যখন কোনো ডিসপিউট থাকে সেই ডিসপিউটকে রিজলভ করার জন্য দুটো রাষ্ট্র তাদের মিউচুয়াল এগ্রিমেন্টের উপর বেসিস বেসিস করে তারা কোন প্ল্যাটফর্মে জিনিসটাকে নেগোশিয়েট করবে, সেটা তারা মিউচুয়ালি দুটো কান্ট্রি মিলেই কিন্তু সিদ্ধান্তটা গ্রহণ করে থাকে। তো আমরা এখন যখন আলোচনা করব যে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যে সমুদ্র সীমার বিরোধ, সেটা রিজলভ করার জন্য আহ, যে হচ্ছে জার্মানির হামবুর্গ নিয়ে আমরা আলোচনা করবো, যেখানে সমুদ্র আইন বিষয়ক যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালটা, ইটলসটা আছে, ইটলসে হয়েছিল কারণ সেটা মিউচুয়ালি অ্যাগ্রিড ছিল। আবার বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যে প্রবলেম রেজলিউশন হয়েছে সেটা পিসিএ তেই হবে। এই পিসিএ হওয়া নিয়েই দুই কান্ট্রির মিউচুয়াল এগ্রিমেন্ট ছিল, বাংলাদেশ এবং ভারতের। তো উত্তরটা খুবই সিম্পল, যে আমি কোন কোর্টে এই ডিসপিউটের সমাধান করব, এটা বিবদমান দুটি দেশ নিজেরা মিউচুয়ালি অ্যাগ্রি করার মাধ্যমে নির্দিষ্ট করবে। এবং এটাই ঘটেছিল এখানে। ঠিক আছে? খুবই সিম্পল উত্তর। তো আমরা যদি শুরুতে দেখি বাংলাদেশ বনাম মিয়ানমার, এই যে বিরোধ, বাংলাদেশ বনাম মিয়ানমার, এখানে দেখুন সমুদ্র সীমা যে বিরোধের নিষ্পত্তি, সেই মামলার রায় হয়েছিল 2012 সালের 14ই মার্চ। 14ই মার্চ তারিখে। কিভাবে হয়েছিল? ইটলস নিয়ে একটু আলোচনা করতে হবে এখানে। ইটলস, হোয়াট ডাজ ইট স্ট্যান্ড ফর? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এখানে কিন্তু মামলাটা আহ, আমরা হচ্ছে
উপস্থাপন করা হয়েছিল মামলাটা। সেই মামলায় আমরা কি পেলাম? আমরা এখানে মামলার রায়ে আমরা পেয়েছিলাম 1,11,631 স্কোয়ার কিলোমিটার টেরিটরির উপর একচ্ছত্র আধিপত্য পায়। আবার বাংলাদেশ ভারত এই দু দেশের মধ্যে যে ডিসপিউটটি ছিল সেটা রিজলভ হয়েছিল পিসিএ তে। পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশনে। ঠিক আছে? এটা কোথায়? এটা নেদারল্যান্ডে। নেদারল্যান্ড নেদারল্যান্ডে। তো এই মামলা যখন রিজলভ হলো, তখন আমরা বাংলাদেশ অ্যাকচুয়ালি কি পেলো এখান থেকে? বাংলাদেশ পেয়েছিল কিন্তু একটা বড় এরিয়া, সেটা হচ্ছে 19,467 কিলোমিটার। কিলোমিটার ইন টোটাল চিন্তা করে দেখেন, বাংলাদেশের টোটাল যে টেরিটরি প্রায় কাছাকাছি একটা বড় টেরিটরি কিন্তু আমরা পেয়ে যাই। এখন প্রশ্ন হচ্ছে, এই টোটাল যে অর্জন সেটা কিন্তু এখনো আনটেপড। এখানকার রিসোর্সেস, এখানকার পটেনশিয়ালিটিস এবং জিও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই জায়গাটাকে প্রপারলি ইউটিলাইজ করার ক্যাপাসিটিস, এগুলা কিন্তু এখনো আনএক্সপ্লোরড। এখনো এটা নিয়ে অনেক রিসার্চেস হচ্ছে। নেক্সট স্টেজে গিয়ে আমি হয়তো বলবো যে আপনারা নিশ্চয়ই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর একটা বিশেষ ইউনিট আছে, মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট। আপনার নাম শুনেছেন? মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট, কারো জানা আছে? এই ইউনিটের কিন্তু অনেক স্টাডিজ আছে, এখনো তারা অনেক স্টাডিজ করছে যে এই জায়গাটাকে কিভাবে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি। এই যে আমাদের ব্লু ইকোনমি নিয়ে যখন আমরা কথা বলছি, এই ব্লু ইকোনমি সম্পর্কিত বা সমুদ্র বিজয় নিয়ে যখন পড়াশোনা করবেন, আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে এখানে। আমি একটু আইডেন্টিফাই করে দিই। আহ, গুন্টার পাউলির নাম শুনেছেন? গুন্টার পাউলি, তার বিখ্যাত বই বই আছে একটা, সেই বইটা সম্পর্কে আপনারা জানবেন। তিনি বলছিলেন যে আসলে ব্লু ইকোনমি ইজ নট অ্যাবাউট অ্যাকচুয়ালি ডুইং লেস হার্ম, ইটস অ্যাবাউট ডুইং মোর গুড। তো এই যে জায়গাটা আমরা পেলাম, এই জায়গাটাকে সর্বোচ্চ ব্যবহার করার মাধ্যমে আমরা সাস্টেইনেবল, কি বলবো, সাস্টেইনেবল রিসোর্স ইউজ এনশিওর করতে পারি। বিভিন্ন রিসোর্সেস, আমরা জ্বালানি থেকে শুরু করে এই সমুদ্রের টেরিটরির মধ্যে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, পুরোটা যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, এটা আমাদের জন্য একটা বিশাল বড় ব্লেসিং এ পরিণত হবে। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা অবশ্যই মাথায় রাখবো। এরপর দেখবো বাংলাদেশের বন্দর সমূহ। আচ্ছা, বাংলাদেশের বন্দর নিয়ে যখন আমরা আলোচনা করব, আপনাদের কি জানা আছে যে আম, মোট নদী বন্দর কতগুলো আমাদের? আমরা একটু সামারাইজ প্রিসাইজ করবো এই জায়গাটায়। নৌ বন্দর, নৌ বন্দর, মোট নৌ বন্দর কতটি আমাদের? রাফ রাফ 54। ওকে। আচ্ছা, তো আমার কাছে যে ডেটা আছে সেটা বলছে দিস পর্যন্ত। এটা 54 হতে পারে, আপনাদের আপনাদের জন্য রিচেক করার রিকোয়েস্ট নিয়ে আমি এখানে ডেটাটা দিচ্ছি। সেটা হচ্ছে 53, ডিসেম্বর 24 পর্যন্ত আপডেটেড। ঠিক আছে? 54টা যদি হয়ে থাকে, আচ্ছা সর্বশেষ কোনটা আপনি বলেন? যিনি বলেছেন 54, তিনি বলেন যে সর্বশেষ কোনটি? 54। সন্দ্বীপ নদী বন্দর। ওকে, সন্দ্বীপ নদী বন্দর বলেছেন একজন। আমরা কি অ্যাগ্রিড যে ইজ দ্যাট সন্দ্বীপ? ওকে। আচ্ছা, দেশের বৃহত্তম নদী বন্দর কোনটি বলুন তো? বৃহত্তম নদী বন্দর, বৃহত্তম নদী বন্দর, লার্জেস্ট হচ্ছে নারায়ণগঞ্জ নদী বন্দর। নারায়ণগঞ্জ নদী বন্দর, নারায়ণগঞ্জ নদী বন্দর। আর সমুদ্র বন্দর নিয়ে যখন আমরা আলোচনা করব, পোর্টস আর রিয়েলি ইম্পর্টেন্ট
লোকেশনস ফর এ কান্ট্রি। একটা দেশের টোটাল ট্রেড সিনারিও, সেটা হতে পারে ডোমেস্টিক, হতে পারে ইন্টারন্যাশনাল, সবকিছুর সঙ্গে ইন্টারলিঙ্কেজ আছে এই স্থানগুলো। ঠিক আছে? একটা দেশের ইকোনমি কত গ্রো করবে বা বুম করবে, বা কত চ্যালেঞ্জেস ফেস করবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটারমাইন করে একটা দেশের পোর্টগুলার অবস্থান। ঠিক আছে? আমরা সারা বিশ্বের বিভিন্ন স্থানের দিকে যদি তাকাই, বিভিন্ন পোর্টের দিকে তাকাই, আমরা দেখলেই বুঝতে পারবো যে আসলে কিছু কিছু পোর্ট কিছু দেশকে অর্থনৈতিকভাবে অনেক বেশি এগিয়ে দিয়েছে। ঠিক আছে? তো আমরা এই ম্যাপটা নিজেরা ড্রয়িং করার চেষ্টা করবেন। দেখুন, বাংলাদেশের বন্দর সমূহের মধ্যে এখানে নদী বন্দর, সমুদ্র বন্দর, স্থলবন্দর প্রত্যেকটাই আলাদা করে লেজেন্ডস দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই ম্যাপের ম্যাপের দিকে যদি আপনারা তাকান, সেটা কিন্তু আরো স্পষ্ট হবে। তো যখন আমরা সমুদ্র বন্দর নিয়ে কথা বলছি, সমুদ্র বন্দর, তখন আমরা জানি মোট সমুদ্র বন্দর কয়টি? তিনটি। চট্টগ্রাম, চট্টগ্রাম, মোংলা, মোংলা, পায়রা, পায়রা সমুদ্র বন্দর। তো প্রত্যেকটা পোর্টের কিছু স্পেসিফিক তথ্যাদি, কিছু বেসিক্স লিস্ট আমাদের মাথায় রাখা প্রয়োজন। এটা দেখুন, আমাদের ওল্ডেস্ট পোর্ট যেটা 1887 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কর্ণফুলী নদীর মোহনাতে। আগে যে পোর্টো গ্রান্ডে আমরা কথাটা শুনেছি, পোর্টে পোর্টে গ্রান্ডে, মনে আছে আপনাদের? পোর্টে গ্রান্ডে বলে যে স্থানটা ছিল, সেটাই হচ্ছে বর্তমান চট্টগ্রাম সমুদ্র। তো এই চট্টগ্রাম সমুদ্র বন্দর, দেখুন, বর্তমানে পরিচালিত করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর মোংলা সমুদ্র বন্দর সেটি প্রতিষ্ঠিত হয়েছে 1950 সালে। ঠিক আছে? পশুর নদী এবং মোংলা নদীর সংযোগস্থলে এটি। এবং এই পোর্টটি পরিচালনা করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। আবার সর্বশেষ আমরা হচ্ছে 2016 সালে, 2016-এ দেখলাম রামনাবাদ চ্যানেলের কাছে পায়রা সমুদ্র বন্দর প্রতিষ্ঠা করা হয়েছে। তো এই প্রত্যেকটা পোর্টের বাংলাদেশের ট্রেড সিনারিওতে হিউজ ইম্প্যাক্ট আছে। যদিও এখনো এইসব পোর্টের ক্যাপাসিটি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারিনি। এটা নিয়ে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, এখনো অনেক আলোচনা হচ্ছে। আপনারা নিশ্চয়ই রিসেন্টলিও খেয়াল করেছেন, পোর্টের হচ্ছে হ্যান্ডলিং ক্যাপাসিটিস বা বিভিন্ন ইস্যুস নিয়ে কিন্তু প্রায়ই আমরা পত্রিকার পাতায় বিভিন্ন খবরাখবর দেখে থাকি। তো আমরাও চেষ্টা করব পোর্টগুলো সম্পর্কে বেসিক্স একটু রিভাইজ করে রাখতে। প্রিলি স্টেজে তথ্য আপনি যত বেশি মুখস্থ রাখবেন, তত বেশি আপনার আসলে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মনে থাকবে আসলে। ঠিক আছে? এখন আমরা স্থলবন্দর নিয়ে আলোচনায় যাব। দেখুন, বাংলাদেশের যখন আমরা কথা বলছি, আমাদের মোট স্থলবন্দর এবং বৃহত্তম কোনটি, এরকম প্রশ্ন আসে। স্থল বন্দর, এই স্থল বন্দরের মধ্যে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বলে তো? বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোল। বেনাপোল, বেনাপোল। এবং সর্ব উত্তরের এইভাবে প্রশ্ন আসে, সর্ব উত্তরের স্থলবন্দর কোনটি? সর্ব উত্তরের হচ্ছে বাংলা বান্ধা। বাংলা বান্ধা। এবং বিসিএস ছাড়া অন্যান্য চাকরির পরীক্ষা যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন এমন প্রশ্ন আসে যে সর্বশেষ কোনটি হয়েছে। ঠিক আছে? ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ, যেটি আসলে কোম্পানিগঞ্জ সিলেটে 2021-এ এই স্থলবন্দরটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখন মোট স্থলবন্দর হচ্ছে 24টি। ঠিক আছে? ইন টোটাল 24টি। তো এর মধ্যে নতুন করে কিছু ঘোষণাও দেওয়া হয়েছিল, যেমন প্রাগপুর, ঠিক আছে, মুজিবনগর স্থলবন্দর, এগুলো ঘোষিত হয়েছিল, কিন্তু প্রক্রিয়া এখনো ওভাবে শুরু হয়নি। শুরু হয়নি। তো একটু আগে যখন আমরা সমুদ্র বন্দর নিয়ে কথা বলছিলাম, যে চট্টগ্রাম বন্দর নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, চিটাগং পোর্ট, এই চিটাগং পোর্ট কিন্তু হচ্ছে বাংলাদেশের একদম প্রবেশদ্বার। এটা বাংলাদেশের প্রবেশদ্বার। কেন বলা হচ্ছে প্রবেশদ্বার? বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তখন এই পোর্ট হয়েই কিন্তু প্রোডাক্টস বলেন, পিপল বলেন, এই পোর্ট হয়ে কিন্তু আসলে প্রবেশ করতে হতো। এবং পর্তুগিজদের কাছে কিন্তু এই স্থানটা
পোর্ট গ্রান্ডে নামে পরিচিত ছিল পরিচিত ছিল। তো এই বেসিক তথ্যাদি এবং বিশ্লেষণ আপনারা একটু গো থ্রু করবেন আবার। এখন আমরা একটু দেখার চেষ্টা করব বাংলাদেশের ভূ প্রকৃতি সম্পর্কে। এই মানচিত্রে আমরা যদি একটু কেয়ারফুলি তাকাই, দেখুন বাংলাদেশের ভূ প্রকৃতিটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। তিন ধরনের ল্যান্ড মাস বা ল্যান্ড ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি। এক হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। ঠিক আছে, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আমরা যদি একটু এখানে নোট ডাউন করি, টারশিয়ারি 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 যুগের যে পাহাড় সমূহ আছে, এইটার পার্সেন্টেজ যদি আমরা আলোচনায় নিয়ে আসি, সেটা হবে টোটাল ল্যান্ডের 8%, 8%। আমরা যদি ম্যাপে তাকাই, দেখুন টারশিয়ারি যুগের পাহাড়কে চিহ্নিত করা হয়েছে এরকম স্কাই ব্লু কালার দিয়ে। আবার প্লাইস্টোসিন কালের ল্যান্ড আমরা কিন্তু ডিফারেন্ট একটা কালারে দেখতে পাচ্ছি। এবং সাম্প্রতিক কালের রিসেন্ট যে ফ্লাড প্লেন গুলো আছে, সেগুলো প্লেন কালারে সাদাতে দেখানো হয়েছে। তো এখন প্লাইস্টোসিন কালের যে সোপান সমূহ আছে, প্লাইস্টোসিন, সেটা কত পার্সেন্ট বলেন তো? প্লাইস্টোসিন সোপান প্লাইস্টোসিন কালের সোপান সমূহ হচ্ছে, দুঃখিত আমি টারশিয়ারির জায়গায় লিখেছি, এখানে একটা ভুল হয়েছে। আই এম সো সরি, কারেকশন করে দিচ্ছি এই পাশটাতে। আচ্ছা, টারশিয়ারি যুগের পাহাড় নিয়ে যখন আমরা আলোচনা করছি, এটি হচ্ছে 12%, 12%। আর প্লাইস্টোসিন কালের সোপান হচ্ছে 8%, 8%। আর প্লাবন সমভূমি 80%। টোটাল 80%, 80% হচ্ছে রিসেন্ট ফ্লাড প্লেন দিয়ে গঠিত। এখন স্টেপ বাই স্টেপ আমরা যেটা জানার চেষ্টা করব যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহের অবস্থান কোথায়, বা এর মধ্যে ইম্পর্টেন্ট তথ্যাদি কোনগুলো আছে। যখন আমরা টারশিয়ারি যুগের পাহাড় সমূহ নিয়ে আলোচনা করছি, দেখুন মানচিত্রে তাকালেও টারশিয়ারি যুগের পাহাড় সমূহ কিন্তু আমরা দেখতে পাই। এপাশে এই যে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ঠিক আছে, কক্সেস বাজার বা চট্টগ্রাম জেলার যে পূর্বাংশ দেখতে পাচ্ছেন, এই অঞ্চলগুলো কিন্তু টারশিয়ারি যুগের পাহাড় সমূহের মধ্যে অবস্থিত। তো এইসব অঞ্চলে আসলে গড় উচ্চতা কতটুকু হয় এই পাহাড় সমূহের মধ্যে? যদি এভারেজ এভারেজ হাইট আমরা চিন্তা করি, এখানে 610 মিটার হচ্ছে এইসব পাহাড় সমূহের এভারেজ হাইট। তো এর সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গ কোনটা বলেন তো? টারশিয়ারি যুগের পাহাড় সমূহের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাজিও ডং বিজয়। ঠিক আছে, 1231 মিটারের বিজয় নামের যে পাহাড়টি আছে, তাজিও ডং বিজয়, সেটি। ঠিক আছে, তাজিও ডং বিজয়। আবার দেখেন, এই যে টারশিয়ারি যুগের যে পাহাড় সমূহ আছে, এর অবস্থান কিন্তু অন্যান্য অঞ্চলেও আছে। এই পাশে সিলেটের কাছে ময়মনসিংহ, নেত্রকোনা জেলার যে উত্তরাংশ, উত্তরে আমরা আইডেন্টিফাই করে দিলাম। ঠিক আছে, সিলেট জেলার উত্তর এবং উত্তর পূর্বাংশ, ঠিক আছে, এবং মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার দক্ষিণে, এই অঞ্চলগুলোও কিন্তু আসলে টারশিয়ারি যুগের পাহাড় সমূহের মধ্যেই অবস্থিত। আবার এইসব প্লেসে যদি আপনি অ্যাভারেজ হাইট চিন্তা করেন, সেটা হচ্ছে 244 মিটার অ্যাভারেজ। 244 মিটারের বেশি হবে না। তো এইসব অঞ্চলে আসলে গজারি বৃক্ষ অনেক বেশি জন্মায়। গজারি গজারি বৃক্ষ অনেক বেশি জন্মে থাকে। তো এই অঞ্চলগুলোতে আসলে যে পাহাড়গুলো থাকে, সেগুলো লোকালি যদি আপনি ওসব অঞ্চলে গিয়ে জিজ্ঞেস করেন, তারা এগুলোকে চিহ্নিত করে টিলা হিসেবে। ঠিক আছে, টিলা হিসেবে। এবং এইসব টিলা সাধারণত স্থানীয় লেভেলে, মানে আমরা যখন বলছি যে এভারেজ 244 মিটার, কিন্তু স্থানীয় লেভেলে কিছু কিছু টিলা আছে একদম উত্তরের যে পাহাড়গুলা, ঠিক আছে, উত্তর পাহাড়গুলো, এগুলো 30 থেকে 90 মিটার পর্যন্ত হয়। 30 থেকে 90 মিটার পর্যন্ত। এ পর্যায়ে আমরা যদি প্লাইস্টোসিন কালের সোপান সমূহ নিয়ে একটু আলোচনা করি,
যেটা বাংলাদেশের টোটাল ল্যান্ড ফর্মের 8% আসলে গড়ে তুলেছে, যেটা ম্যাপে দেখলেও আমরা দেখতে পাবো। এই যে সোপান, এগুলো সব প্লাইস্টোসিন কালের সোপান সমূহের মধ্যে পড়েছে। তো এটাকে ক্লাসিফাই করতে গেলে কয়েকটা জায়গায় ভাগ করা যায়। এক হচ্ছে বরেন্দ্র, বরেন্দ্র ভূমি। এক হচ্ছে মধুপুর, ভাওয়ালের গড়, মধুপুর ও ভাওয়ালের গড়। আর এক হচ্ছে লালমাই পাহাড়, লালমাই পাহাড়। ঠিক আছে, তিনটা ভাগে কিন্তু উপভাগে ভাগ করা যেতে পারে। তো এগুলো যে টাঙ্গাইল ময়মনসিংহ জেলার যে মধুপুর গাজীপুর জেলা, এগুলো কিন্তু আসলে ভাওয়ালের গড় বলে আমরা যেটাকে চিনি, এইসব লোকেশনের মধ্যে অবস্থিত। এর মধ্যে বরেন্দ্র ভূমির আয়তন জানা আছে আপনাদের? 9320 স্কোয়ার কিলোমিটার। 9320 স্কোয়ার কিলোমিটার। আর মধুপুর এবং ভাওয়ালের যে গড়, সেই গড়ের আয়তন কিন্তু 4103 বর্গ কিলোমিটার। ঠিক আছে। আর বাকি রইলো লালমাই পাহাড় বা লালমাই অঞ্চল, এটা আয়তনটা হচ্ছে 34 বর্গ কিলোমিটার, 34 স্কোয়ার কিলোমিটার। তো এই লোকেশন গুলো আমরা একটু এরিয়াটা মাথায় রাখবেন, বাট এটা পরীক্ষায় আসবে ব্যাপারটা ওরকম না। দেখুন, আপনি এই তথ্য কিন্তু প্রিলিতে কাজে লাগাতে পারবেন, রিটেনে কাজে লাগাতে পারবেন, এমনকি ভাইবা পর্যন্ত আপনি এটাকে ইউটিলাইজ করতে পারবেন যদি আপনি এই ম্যাপ এখন থেকে খুবই সফিস্টিকেটেড ওয়েতে ড্রয়িং করা শিখেন, এইভাবে লেজেন্ড সহ। এটা কিন্তু আপনার লাইফ টাইম কাজে লাগবে, ইভেন ওয়েন ইউ জয়েন দ্য সিভিল সার্ভিস এজ ওয়েল। আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে কাজ করেন, পুলিশে কাজ করেন, যেসব জায়গায় কাজ করেন না কেন, ইভেন ফরেনে, আপনাকে কিন্তু দেশ নিয়ে চর্চা করতে হবে অলওয়েজ, সব ক্যাডারে। ঠিক আছে। তো আপনি যদি ম্যাপ সম্পর্কে একদম তুখোড় না হন, তাহলে কিন্তু অনেক সময় রেগুলার অফিস ওয়ার্কও আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। ঠিক আছে। বাকি রইলো প্লাবন সমভূমি, ফ্লাড প্লেইনস। ঠিক আছে, রিসেন্ট ফ্লাড প্লেইনস, যেটা বাংলাদেশের 80%-এরও বেশি ভূমি নিয়ে গঠিত। তো এর অবস্থান কিন্তু পুরো দেশ জুড়েই। আমাদের যে টোটাল আয়তন আছে 80%-এর, যদি আমরা ক্যালকুলেট করি, 1,24,266 বর্গ কিলোমিটার। এই টোটাল আয়তনটা কিন্তু হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এই সমভূমির বয়স কত? যখন আমরা সাম্প্রতিককালের বলছি, তখন এর বয়স বলছি আমরা 12,000 বছর। এই জন্য এটাকে বলছি আমরা রিসেন্ট ফ্লাড প্লেইনস। ঠিক আছে, পৃথিবীর বয়স হিসেবে চিন্তা করে দেখেন, তখন এটাকে রিসেন্টই মনে হয়। ঠিক আছে, সাম্প্রতিক মনে হবে। তো এখন ম্যাপটা কি আপনারা ড্রয়িং করেন? আপনারা বলেন তো, সাধারণত কি আপনারা ম্যাপ ড্রয়িং করে থাকেন? মানে প্রয়োজন হয় কিনা? ওয়েল, বিভিন্ন রকম উত্তর আসছে। এটা প্রিলির জন্য মনে হলেও আপনাদেরকে আহ অবশ্যই আমি রিকমেন্ড করবো এখন থেকে ড্রয়িংটা করবেন। ঠিক আছে। বাংলাদেশের একটা ভালো ম্যাপ এবং হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী দেশসমূহের অবস্থান সহ একটা ম্যাপ আপনি এখন থেকেই আসলে ড্রয়িং করার চেষ্টা করবেন। আমরা যদি এগিয়ে যাই, পরে আছে, আচ্ছা, এইসব পাহাড়ের অবস্থান আমরা আবার দেখে নিবেন পরে, এটা স্লাইডে থাকলো, আমরা অলরেডি গো থ্রু করেছি। একটু আগে যখন বলছিলাম প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, এইসব সোপানের আনুমানিক বয়স 25,000 বছর। 25,000 বছর। এবারে দেখব হাওর, বাওর, বিল এবং হ্রদ সম্পর্কিত আলোচনা। আচ্ছা, হাওর যখন আমরা বলছি, মানে হাওর মানে কি বলেন তো? এই যে হাওরের এক্সাম্পল, আমরা হাকালুকিকে বলি বাংলাদেশের বৃহত্তম হাওর। হাওরের সংজ্ঞা জানা আছে আপনাদের?
আচ্ছা, যখন আমরা হাওর নিয়ে কথা বলছি, এটা হচ্ছে নর্মালি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটা বিশেষ ধরনের জলাভূমি। ঠিক আছে, উত্তর পূর্বাঞ্চলে পাওয়া যায়। এটা রেনি সিজনে দেখবেন এগুলো একদম পানিতে টইটুম্বুর হয়ে যায়। উত্তর পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চলের একটা বিশেষ ধরনের জলাভূমি। ঠিক আছে, এটা বর্ষায় পানিতে ডুবে যায়। এখন কিছু হাওর আমরা দেখি। হাকালুকি, যেটার অবস্থান হচ্ছে মৌলভীবাজার এবং সিলেটে, এটা বাংলাদেশের বৃহত্তম হাওর। আর টাঙ্গুয়ার হাওর হচ্ছে সুনামগঞ্জে অবস্থিত একটা বিশাল, একটা চমৎকার টুরিস্ট স্পট আমি বলবো বাংলাদেশের। অন্য যে সকল হচ্ছে টুরিস্ট স্পট গুলো বাংলাদেশে আছে, এর মধ্যে আমি বলবো যে কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, এবং এই স্থানটা দেখতেও কিন্তু চমৎকার। আপনারা নিশ্চয়ই অনেকে ভিজিট করতেও গিয়েছেন। হাউ মেনি অফ ইউ হ্যাভ অ্যাকচুয়ালি বিন দেয়ার? টাঙ্গুয়ার হাওরে কে কে গিয়েছেন? কারো যাওয়া হয়েছে? হাউস বোট গুলোতে থেকেছেন? ওকে, অনেকেই যায় নাই। হাইলি রিকমেন্ডেড, কারণ সুযোগ পেলেই এই জায়গাটা ঘুরে আসবেন। তো সুনামগঞ্জ, এটা হচ্ছে আয়তন 100 বর্গ কিলোমিটার। এই হাওরটি 2000 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হয়েছিল। তারপর আছে হাইল হাওর, যেটি মৌলভীবাজারে অবস্থিত এবং 14টি বিল নিয়ে কিন্তু এটি গঠিত। আছে বুরবুক, জৈন্তাপুর, সিলেট, এটা বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর কিন্তু বলা হয় এটিকে। ঠিক আছে, তো তারপর আমরা যদি দেখি যে বাওর, বাওর দেখতে পাচ্ছি। বাওরটার পার্থক্যটা অ্যাকচুয়ালি কি? বাওরটা এটাও একটা প্রাকৃতিক জলাশয়, হাওরের মতোই, কিন্তু কম্পারেটিভলি ছোট, লিমিটেড স্পেসের উপর তুলনামূলকভাবে ছোট, হাওরের তুলনায় ছোট। ঠিক আছে, বাওরের মধ্যে পোড়া পোড়া একটা হাওর আছে, যেটা মহেশপুর ঝিনাইদহ দেশের বৃহত্তম বাওর এটা, দুঃখিত, বাওরের মধ্যে। আর সারজাত, কালীগঞ্জ ঝিনাইদহতে অবস্থিত, দেশের ক্ষুদ্রতম বাওর এটি। প্রশ্ন এখানে দুটি। প্রথম প্রশ্ন, দেশের বৃহত্তম বাওর কোনটি? উত্তর হবে পোড়া পোড়া। 2 নম্বর প্রশ্ন, দেশের ক্ষুদ্রতম বাওর কোনটি? সেটি হবে সারজাত। আর হাওরের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা অলরেডি বলেছি, 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি, খুবই কমন। এবং টাঙ্গুয়ার হাওর কবে আসলে ইউনেস্কো হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হয়, সেটা হচ্ছে 2000 সালে। ঠিক আছে, হাইল হাওর 14টি বিল নিয়ে গঠিত হয়েছে। আর ক্ষুদ্রতম হাওর হচ্ছে বুরবুক। এভাবে রিভাইজ করলে আসলে একটু মনে থাকে বেশি। আর বিল হচ্ছে ঠিক একই ধরনের। এইগুলোর পার্থক্য করাটা খুবই কঠিন কিন্তু। নদী, হাওর বা হ্রদের পাশাপাশি যেই ছোটখাটো যে জলাধারগুলো থাকে সেগুলোকে আমরা বলি বিল। বিলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিল, যে বিল অনেক বেশি আলোচনায় থাকে, সেটা হচ্ছে চলন বিল। অবস্থান পাবনা, সিরাজগঞ্জ এবং নাটোর জেলায়, নাটোর জেলায়। তো এই বিলের মধ্যে দিয়ে কিন্তু আত্রাই নদী প্রবাহিত হয়েছে। আর বিল ডাকাতিয়া, যেটা আসলে পশ্চিমা বাহিনীর নদী বলা হয়, প্রশ্ন আসে, পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কোন বিলটিকে? বিল ডাকাতিয়াকে। ভবদহ বিল, যেটি যশোরে অবস্থিত, এটাকে বলা হয় অভয়নগরের দুঃখ। আর আড়িয়াল বিল, যেটি আসলে মধ্যাঞ্চলের সবচেয়ে বড় এবং প্রাচীন বিল। বাইকা বিল হচ্ছে শ্রীমঙ্গল, মৌলভীবাজার এই স্থানটায় অবস্থিত, এবং প্রতি বছর কিন্তু এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে। তো আমরা এখানে হ্রদ দেখতে পাচ্ছি। এইসব হ্রদের মধ্যে কে কোথায় গিয়েছেন? চ্যাট বক্সে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু উত্তর করেন তো। তো আমরা দেখতে পাচ্ছি হ্রদ নিয়ে অনেকেরই অনেক এক্সপিরিয়েন্সেস আছে। কাপ্তাই গিয়েছে, বগা গিয়েছেন, বগা লেক। ওকে, তো কাপ্তাই লেক এর অবস্থান কোথায়? এটি কিন্তু রাঙামাটিতে অবস্থিত। এটা একটা কৃত্রিম হ্রদ, যেটা আসলে 1956 থেকে 1962 এর মধ্যে আসলে খনন করা হয়েছিল। এটা বাংলাদেশের একমাত্র কিন্তু পানি বিদ্যুৎ কেন্দ্র এখানেই অবস্থিত। পানিটাকে আহ রেগুলেট করে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তারপর দেখতে পাচ্ছি প্রান্তিক হ্রদ।
যেটি হলদিয়া বান্দরবানে অবস্থিত। 29 একর জায়গা নিয়ে কিন্তু এই হ্রদের অবস্থান। তারপর আছে বাগা কাইন হ্রদ বা বগা লেক যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে রুমা বান্দরবানে অবস্থিত। এটা বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার একটা স্বাদু পানির হ্রদ। স্বাদু পানির হ্রদ এটি। তো এই তথ্যগুলো একটু আমরা মাথায় রাখার চেষ্টা করব। এরপর আছে ঝর্ণা, জলপ্রপাত, এগুলো মুখস্থের বিষয়, এগুলো খুব বেশি আলোচনার কিছু নাই। তারপরও আমি আইডেন্টিফাই করে দিতে পারি। ঠিক আছে। শুভলং ঝর্ণা, এই ঝর্ণার অবস্থান হচ্ছে রাঙামাটি। তারপর আছে হিমছড়ি, যেটা শীতল পানির ঝর্ণা, এটি অবস্থিত কক্সবাজারে। আছে রিসাং। রিসাং সেটা খাগড়াছড়িতে অবস্থিত। বাকলাই, যেটা থানচি, বান্দরবানে। এখানে সবকটাই মোটামুটি ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট। তারপর আছে মাধবকুণ্ড, এটা একটা জলপ্রপাত যেটা হচ্ছে বড়লেখা মৌলভীবাজারে অবস্থিত। আছে হামহাম, যেটা মৌলভীবাজারে অবস্থিত কমলগঞ্জে। আর শৈলপ্রপাত, সেটা বান্দরবানে অবস্থিত। তার পরের স্লাইডে আমরা দেখব আহ উপত্যকা বা ভ্যালি। আচ্ছা, যখন আমরা ভ্যালি নিয়ে কথা বলি, তখন সুইজারল্যান্ডের যে ভ্যালিগুলো আছে, চমৎকার ভ্যালিগুলো, এগুলো সম্পর্কে আমাদের চিত্র মাথায় ভাসে না, তাই না? দুটো পাহাড়ের মাঝামাঝি একটা স্থান। ঠিক আছে। খুবই চমৎকার জিওগ্রাফিক ল্যান্ডস্কেপ। এসব জায়গা কিন্তু দেখতে অত্যন্ত নয়নাভিরাম। তো যখন আমরা উপত্যকা নিয়ে কথা বলছি, বাংলাদেশের বেশ কিছু ভ্যালি আছে। হালদা ভ্যালি, যেটা খাগড়াছড়িতে অবস্থিত। বলিশিরা ভ্যালি, যেটি মৌলভীবাজারে অবস্থিত। নাপিতখালী ভ্যালি, যেটি কক্সবাজারে আছে। সাজেক ভ্যালি, রাঙামাটি। পেঙ্কি ভ্যালি, কাপ্তাই, রাঙামাটি। এবং সাঙ্গু, সাঙ্গু ভ্যালিটি হচ্ছে চট্টগ্রামে। তো এগুলো মুখস্থের টপিক। ঠিক আছে। এগুলোতে খুব বেশি আলোচনা নাই, তো তারপরও স্ট্র্যাটেজি হবে আপনি এইসব জিনিস ছবি গুগল সার্চ করবেন। ঠিক আছে, গুগল সার্চ করবেন, করে করে প্রত্যেকটা লোকেশন আলাদাভাবে নিজের মস্তিষ্কে রাখার চেষ্টা করবেন। এটা হেল্পফুল হতে পারে। বাংলাদেশের দ্বীপ এবং চর সম্পর্কে আমরা দেখার চেষ্টা করব। তো দেখুন, আহ যখন আমরা বদ্বীপ নিয়ে পরবর্তীতে কোনো এক ক্লাসে হয়তো আলোচনা করব, সেখানে আমরা জানবো যে বদ্বীপকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। বদ্বীপের কিছু অংশ আছে সক্রিয়, কিছু অংশ আছে মৃত। ঠিক আছে। তো এখন যখন আমরা আলোচনা করছি বাংলাদেশের দ্বীপ এবং চর নিয়ে, আমরা কিছু দ্বীপের অবস্থান জানবো, দ্বীপের নাম জানবো এবং অবস্থান জানবো। অবস্থান এবং পূর্ব নাম, এগুলো আমরা জানার চেষ্টা করব। তো যখন আমরা, ধরা যাক আমি এক্সাম্পল হিসেবে আহ একটা নামের পূর্ব নাম দিয়ে দিচ্ছি, শাহবাজপুর। বলেন তো এই দ্বীপের বর্তমান নাম কি? শাহবাজপুর যখন আমি লিখছি, এই দ্বীপের অরিজিনালি নামটা কি বলেন তো? গ্যাস, হচ্ছে ভোলা। ভোলা। পূর্ব নাম ছিল শাহবাজপুর, যেটা মেঘনা নদীর মোহনায় অবস্থিত। তারপর সোনাদিয়া, সোনাদিয়া দ্বীপ। এই দ্বীপও কিন্তু কক্সবাজারের পশ্চিমে অবস্থিত। এর পূর্ব নাম ছিল প্যারাদ্বীপ। প্যারাদ্বীপ। আচ্ছা, যখন দ্বীপ নিয়ে আলোচনা করছি, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা, যেটার পূর্ব নাম ছিল শাহবাজপুর। মোট আয়তন কত এর? 3,403 বর্গ কিলোমিটার। বলা হয় না যে কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ, ভোলাকে কি বলা হয়? কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ, তাই না? আচ্ছা বলেন তো, যদি ভোলাকে কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ বলা হয়, তাহলে প্রিন্সেস আইল্যান্ড অফ বাংলাদেশ বলা হবে কোনটাকে আপনাদের মতে? বলেন তো। এটা কিন্তু একটা ক্রিয়েটিভ কোশ্চেন, এটার কোনো জাস্ট অ্যান্সার নাই। ওকে, জুনায়েদ বলেছে মনপুরা। চমৎকার। এটা দেখবেন, এটা কেন বলছি, কারণ হচ্ছে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সেস থেকে যদি বলি, আমার মিনিস্ট্রি ইন্টার্নশিপ ছিল আহ ভোলার মনপুরাতে। ঠিক আছে, আমার একাডেমিক লাইফে। তখন মনপুরা এক্সপ্লোর করতে গিয়ে আমার মনে মনে হয়েছে ভোলাকে যদি কুইন আইল্যান্ড বলা হয়,
তাহলে মনপুরাকে বলা উচিত দ্য প্রিন্সেস আইল্যান্ড অফ বাংলাদেশ। ঠিক আছে? তো জাস্ট লোকেশন দুঃখিত, লোকেশন লোকেশন পয়েন্ট অফ ভিউ থেকে এই আলোচনাটা করা। তারপর আছে সন্দ্বীপ। সন্দ্বীপ যেটা আসলে পূর্ব নাম ছিল সোমদ্বীপ। সন্দ্বীপ, পূর্বে এর নাম ছিল সোমদ্বীপ। সোমদ্বীপ। ঠিক আছে? এর পাশাপাশি আমরা দক্ষিণ তালপট্টি সম্পর্কে জানবো। দক্ষিণ তালপট্টি এটা কিন্তু আগে নাম ছিল নিউ মুর। ঠিক আছে? পরে ইন্ডিয়ান কোন এক পত্রিকায় রিপোর্ট এসেছিল নিউ মুর ইজ নো মোর। নিউ মুর ইজ নো মোর, কারণ মানচিত্র থেকে এটি কিন্তু হারিয়ে গেছে। ঠিক আছে? যেটা শ্যামনগর সাতক্ষীরা কিন্তু অবস্থিত ছিল। এরপর আছে নিঝুম বা নিঝুম দ্বীপ, দুবলার চর। যে নিঝুম দ্বীপ হচ্ছে নিঝুম দ্বীপ, এই নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিল গোল্ডেন আইল্যান্ড। গোল্ডেন আইল্যান্ডটা ইংরেজিতে লিখলাম গোল্ডেন আইল্যান্ড। ঠিক আছে? আর দুবলার চর যেটি আছে সেটার পূর্ব নাম ছিল জাফর পয়েন্ট। জাফর পয়েন্ট। তো এই প্রত্যেকটা প্লেস বিশেষ বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। যেমন আমরা নিঝুম দ্বীপ নিয়ে বললাম একটু আগে, এটা কিন্তু সামুদ্রিক সংরক্ষিত এলাকা। ঠিক আছে? সামুদ্রিক সংরক্ষিত এলাকা। এটা 2019 সালে সংরক্ষিত এলাকা বলে ঘোষণা প্রদান করা হয়েছে। তো বাংলাদেশের নদ নদী নিয়ে যদি একটু প্রিসাইজ আলোচনা করি, দেখুন বাংলাদেশের নদীগুলোর মধ্যে প্রশ্নগুলোর যে ধরন সেটা হচ্ছে উৎপত্তি কোথায়। নদীর নদীগুলোর উৎপত্তি কোথায় ছিল, সমাপ্তি কোথায়, সমাপ্তি, উপনদীর নাম, উপনদী বা শাখা নদী, শাখা নদী। প্রশ্নগুলো এই ধরনের হয়ে থাকে। তো এখন আমরা যে কাজটা করব, মেজর কিছু নদী চিহ্নিত করব এবং সেই সব নদীর উৎপত্তি এবং উপনদী এই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব। তো প্রথমত যদি আমরা পদ্মা নদী নিয়ে কথা বলি, আপনারা বলুন তো পদ্মা নদীর উৎপত্তি আসলে কোথা থেকে? আপনারা চ্যাট বক্সে কমেন্ট করুন। পদ্মার উৎপত্তি কোথায় এবং প্রবেশ করেছে, বাংলাদেশে প্রবেশ করেছে কোন স্থান দিয়ে? আচ্ছা, পদ্মা উৎপত্তি লাভ করেছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গোত্রী হিমবাহ থেকে। ওয়েল, অধিকারী উত্তর করেছেন ভাস্কর। ওকে। তন্ময় উত্তর দিয়েছেন চাপাই। ওকে। সঠিক উত্তর হবে পদ্মা আসলে উৎপত্তি লাভ করেছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, এবং সেটা বাংলাদেশে প্রবেশ করেছে রাজশাহীর মাঝখান দিয়ে, এবং এর এর সমাপ্তি হয়েছে মেঘনাতে গিয়ে ভেদরগঞ্জ শরীয়তপুরে। এর কিছু উপনদীর নাম যদি আমরা একটু জানার চেষ্টা করি, যে মহানন্দা আছে পদ্মার, হ্যাঁ, মহানন্দা, পুনর্ভবা, নাগর, টাঙ্গন, কুলিক বা যমুনা জানবো। যমুনা। এই যমুনা নদী উৎপত্তি লাভ করেছে কোথা থেকে? জামালপুরের যে দেওয়ানগঞ্জ এলাকাটা আছে না, সেখানে ব্রহ্মপুত্রের শাখা হিসেবে এটা উৎপত্তি লাভ করেছে। আর কিছু অরিজিনালি একদম পাহাড়ের এক্স্যাক্টলি যে স্থান থেকে অরিজিনেট করেছে, যেমন ধরুন মেঘনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, এগুলো কিন্তু প্রিসাইজ উত্তর আছে। যেমন মেঘনার উৎপত্তি লাভ করেছে আসামের লুসাই পাহাড় থেকে। উৎপত্তিস্থলের নাম ছিল তখন বরাক নদী। আবার ব্রহ্মপুত্রের কথা বললে সেটা হয়েছে হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে। তো আমার প্রশ্ন কথা হচ্ছে, যখন আপনি এইসব টপিকের প্রস্তুতি নেবেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন খাতায় নোট ডাউন করে লিখে লিখে পড়তে। ঠিক আছে? কারণ এই নদী টপিক আসলে মুখস্থ ভিত্তিক অনেক বেশি। আজকের পুরো ক্লাসটাই অনেক তথ্য মুখস্থ রাখার বা মনে রাখার টপিক। ঠিক আছে? এখানে এক্সপ্লেনেশনের খুব বেশি সুযোগ নাই।
কারণ এখানে কংক্রিট অ্যান্সার্স আছে। যদি আপনাকে প্রশ্ন করি আমি, কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়, আপনাকে উত্তর কি দিতে হবে? কর্ণফুলী। উত্তর দিতে হবে মিজোরামের লুসাই পাহাড় থেকে। লুসাই পাহাড় থেকে। তো সলিড অ্যান্সার্স যেহেতু এখানে পসিবল, তাই আমাদের মুখস্থ করা ছাড়া অন্য কোনো বিকল্প এখানে নেই। ঠিক আছে? নেই। তো এই নদ নদী সম্পর্কিত আলোচনায় আপনারা এই কাজগুলো, এটা হোমওয়ার্কের মতো থাকলো, এটা আপনারা এইভাবে কভার করবেন। আমি যেমনটা বলেছি, উৎপত্তি জানবেন, সমাপ্তি জানবেন, উপনদী বিখ্যাত যেগুলো এবং শাখা নদীগুলো চিহ্নিত করবেন। এবং কিছু নদী আছে আলাদা কারণে, বিশেষ কিছু কারণে গুরুত্বপূর্ণ। যেমন ধরেন হালদা, যদি এক্সাম্পল দিয়ে বলি, হালদা এই নদীর এইসব স্পেসিফিকেশনের বাইরেও মনে রাখা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এবং বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। মৎস্য প্রজনন কেন্দ্র পৃথিবীর সবচেয়ে বড় এবং বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে এটি। তো এখন আমরা দেখব পরবর্তীতে বাংলাদেশের কৃষি সম্পদ নিয়ে। দেখুন, মানচিত্রকে আপনি যখন স্টাডি করবেন, ভালো জানা থাকলে আপনি বিভিন্ন জায়গা কিন্তু কাজে লাগাতে পারবেন। যেমন রিটেন পরীক্ষায়, যদিও প্রিলি পড়ছেন এখন, রিটেন তো দিতে হবে আপনাকে, রাইট? তো বাংলাদেশের কৃষি সম্পদ নিয়ে যদি প্রশ্ন আসে, আপনাকে কিন্তু বিভিন্ন ফসল কোথায় কোথায় হয় এগুলো ম্যাপ ড্রয়িং করে আপনাকে লেজেন্ড সহ উপস্থাপন করতে হবে, রাইট? তো এই কাজটা করতে গেলে আপনি বেস্ট ওয়েতে কিভাবে করতে পারবেন, এই যে এরকম ম্যাপ ড্রয়িং করে এখন থেকে শিখতে হবে, এবং কোথায় কোনটা হয় চিহ্নিত করবেন এখন থেকে। সর্বশেষ যে কৃষি শুমারি হয়েছিল, কৃষি শুমারি 2019, এর চূড়ান্ত রিপোর্ট অনুসারে মোট আবাদি জমি হচ্ছে বাংলাদেশে 2,29,75,281 এই পরিমাণ আবাদি জমি কিন্তু আমাদের আছে কৃষি শুমারি অনুযায়ী। আর আমাদের টোটাল যে লেবার আছে, লেবার ফোর্স, সেই লেবার ফোর্সের 45.33% হচ্ছে আমাদের কৃষিকাজে জড়িত। কৃষিকাজে, আচ্ছা, এই তথ্যগুলো সবচেয়ে আপডেট কোথায় পাওয়া যায় বলেন তো? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বিবিএস এর অর্থনৈতিক সমীক্ষায়। অর্থনৈতিক সমীক্ষা। তো এই সমীক্ষা অবশ্যই আপনার হাতের কাছে থাকতে হবে। এই কাজটা আপনারা অবশ্যই করবেন। তো আমাদের জাতীয় কৃষি দিবস কবে জানা আছে কারো? জাতীয় কৃষি দিবস, জাতীয় কৃষি দিবস, কৃষি দিবস দিবস হচ্ছে 15th of November। ঠিক আছে, পহেলা অগ্রহায়ণ, যেটা 1 অগ্রহায়ণ, পহেলা অগ্রহায়ণে কিন্তু জাতীয় কৃষি দিবস পালন করা হয়। তো আমরা কৃষি নিয়ে যখন আলোচনা করব, আমাদের অবশ্যই খাদ্যশস্যগুলো জানতে হবে। অর্থকরী ফসল, পাট, চা, জুম চাষ, প্রত্যেকটাই আমরা জানবো। ঠিক আছে? তো বাংলাদেশের কৃষিজ সম্পদের মধ্যে চা নিয়ে যদি একটু আলোচনা করি, দেখুন বাংলাদেশে মোট চা বাগান কতগুলো আছে? চা বাগান, মোট চা বাগান কিন্তু আছে 169টি, 169, 169। আমি, পড়াশোনার ধরনটা কেমন হবে? যখন আপনি পাট নিয়ে পড়াশোনা করবেন, তখন আপনার এই তথ্যটাও জানতে হবে যে পাটের জিনোম সিকোয়েন্সিং এর আবিষ্কারক কে ছিলেন। ঠিক আছে? পাট উৎপাদনের প্রথম যে ফরিদপুর অঞ্চল আছে প্রথম অবস্থানে, সেটা আপনাকে বলতে হবে। বাংলাদেশে পাটের যে ধরন, যেমন দেশি পাট এবং তোষা পাট, তোষা এবং দেশি, এই দুটো ধরন সম্পর্কে আপনার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। ঠিক আছে? এইভাবে পড়তে হবে। চাষের মধ্যে আপনার জুম চাষ একটা বিশেষ ধরনের চাষ পদ্ধতি। তো কৃষি নিয়ে যখন পড়বেন, কৃষির নানা আঙ্গিক থেকে কি কি প্রশ্ন হয়েছে সেটা জানতে হবে।
বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে একটু আলোচনা করব আজকের আহ ক্লাসটা। আমরা মোটামুটি আহ, বেশ খানিকটা কভার করেছি উইদাউট এনি অ্যাকচুয়ালি ব্রেক। আমি খুবই দুঃখিত, আসলে ব্রেক দেওয়া সম্ভব হয়নি। আমরা যদি দেখি বাংলাদেশের যে বনাঞ্চল, বাংলাদেশের মোট বনাঞ্চলকে কয়টা ভাগে ভাগ করা যায়? তিনটা শ্রেণীতে কিন্তু ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় চিরহরিৎ, ঠিক আছে, বা এটাকে বলে পত্র পতনশীল বনভূমি। এর অবস্থান কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং পূর্ব অংশে। এই যে আমরা যদি মানচিত্রে তাকাই, এগুলো হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ অঞ্চলের বনভূমি। আর ক্রান্তীয় পাতাঝরা বনভূমি হচ্ছে এটা মাঝখানে, যে ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর এই অঞ্চলে। আর স্রোতজ হচ্ছে উপকূলীয় অঞ্চলের যেই বনভূমি, ঠিক আছে, সুন্দরবন বেসিক্যালি যদি আমরা বলি। তো এই প্রত্যেক ধরনের বনভূমির আয়তন কত, তারপর সুন্দরবন একটা বিশেষ গুরুত্ব দখল করে আছে। তো এই সুন্দরবনের অবস্থান কিন্তু কয়টি জেলায়? পাঁচটি জেলায়, পাঁচটি জেলাতে। তো এই পাঁচ জেলার মধ্যে যদি আমরা একটু দেখি, সর্বমোট আয়তন 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে 6,017 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশে সুন্দরবনের। এটা আমাদের বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত, ঠিক আছে। মোট যে আয়তন, এর 62% বাংলাদেশে অবস্থিত সুন্দরবনের। সুন্দরবনের মধ্যে অভয়ারণ্য অঞ্চল আছে তিনটি। এর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি হচ্ছে হিরন পয়েন্ট, নাম শুনে থাকবেন, অনেকে হয়তো গিয়েছেনও। হিরন পয়েন্ট আছে, কাটকা আছে, ঠিক আছে, আলকি দ্বীপ আছে। এই প্রত্যেকটা স্পট কিন্তু আসলে অভয়ারণ্য অঞ্চল, অভয়ারণ্য, অভয়ারণ্য। আর এই সুন্দরবন কিন্তু ইউনেস্কো একটা স্বীকৃতি দিয়েছিল আলাদা 1997 এর দিকে, 1997-এ। 97 ইউনেস্কো স্বীকৃতি প্রদান করেছে এই সুন্দরবনকে, 6ই ডিসেম্বর। আর 92 আমরা আরেকটা স্বীকৃতি স্বীকৃতি পাই, বলেন তো কোনটা? 1992 আমরা স্বীকৃতি পাই রামসার সাইট, রামসার সাইট হিসেবে। এখন কমন প্রশ্ন, 14th অফ ফেব্রুয়ারি, ঠিক আছে, খুব সহজ প্রশ্ন। ভ্যালেন্টাইন ডে এর পাশাপাশি এটা আমাদের সুন্দরবন দিবসও, ঠিক আছে, সুন্দরবন দিবস, সুন্দরবন দিবস। ওকে, তারপর আমরা যদি একটু ফাস্ট এগিয়ে যাই, কি আছে পরের স্লাইডে? বাংলাদেশের খনিজ সম্পদ। আমরা বাংলাদেশ এজ এ কান্ট্রি যদি বুম করতে চায়, গ্রো করতে চায়, এর ইন্ডাস্ট্রিজকে ফিউয়েল করতে চায়, গ্রো করতে হেল্প করতে চায়, তাহলে আমাদের অবশ্যই কি লাগবে? মিনারেলস লাগবে আমাদের। যদি প্রাকৃতিক গ্যাস না থাকে, বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রিজ কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যদিও আমাদের প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ আস্তে আস্তে অনেক বেশি কমে এসছে, তারপরও আমরা অবশ্যই চেষ্টা করবো একজন সচেতন নাগরিক হিসেবে খনিজ সম্পদ সম্পর্কে প্রপারলি অ্যাওয়্যার থাকার। প্রাকৃতিক গ্যাস নিয়ে যখন আমরা আলোচনা করছি, আমাদের আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র এখনো পর্যন্ত 29টি। আর সর্বশেষ হচ্ছে ইলিশা, ইলিশা এক, যেটি ভোলাতে আসলে। তো আমাদের যে প্রাকৃতিক গ্যাস, মোট যে বাণিজ্যিক চাহিদা আছে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের, এর 63% কিন্তু প্রাকৃতিক গ্যাস স্যাটিসফাই করে থাকে। প্রাকৃতিক গ্যাস আমাদের বাণিজ্যিক চাহিদার 63% কিন্তু পূরণ করে থাকে। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কবে বলেন তো? আপনাদের জানা আছে কোনটা সেটা? 1995 সাল, দুঃখিত, 55 সাল, 1955, সিলেটের হরিপুরে, সিলেটের হরিপুরে প্রথম গ্যাস ক্ষেত্রটা আবিষ্কৃত হয়। এবং 1957-র দিকে কিন্তু, 55-তে আবিষ্কৃত হলেও ঠিক 2 বছর পর প্রথম গ্যাস উৎপাদন উত্তোলন করা হয়েছিল। এর মধ্যে কয়লা নিয়ে দেখেন, কয়লা কোথায় 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 আছে, ম্যাপে তাকালে বোঝা যাবে। কয়লা নিয়ে যখন আমরা আলোচনা করছি, বাংলাদেশে মোট কয়লা ক্ষেত্র আছে জয়পুরহাটের জামালগঞ্জে 5টি কয়লা ক্ষেত্র আছে। বাংলাদেশের প্রথম যে উন্নত মানের কয়লা সেটা
প্রথম উন্নত মানের কয়লা আবিষ্কৃত হয়ে 1962 সালে জয়পুরহাটের জামালগঞ্জে কিন্তু সেটা আবিষ্কৃত হয়। যদি প্রশ্ন হয় দেশের সবচেয়ে বড় কয়লা খনি কোথায়, সেটি হবে দিনাজপুরের বড় পুকুরিয়াতে। তো খনিজ তেলও পাওয়া গেছে বাংলাদেশে, কঠিন শিলাও আছে, চুনাপাথরও আছে, চীনামাটিও আছে, কাঁচ বালিও আছে, বিভিন্ন ধরনের খনিজ কিন্তু আমাদের আছে। এই চীনামাটি কোন শিল্পে ব্যবহৃত হয় বলেন তো? চীনামাটি এটা ব্যবহৃত হয় সিরামিক শিল্পে। সিরামিক শিল্পে। তো বাংলাদেশের খনিজ সম্পদ বিভিন্নভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিজকে আসলে সাপোর্ট দিয়ে যাচ্ছে। বাংলাদেশের শিল্প নিয়ে যখন আমরা কথা বলবো, এর মধ্যে কিছু শিল্পের নাম এখানে আইডেন্টিফাই করা আছে: জাহাজ নির্মাণ শিল্প, রাবার শিল্প, তামাক শিল্প, চিনি কল, সিমেন্ট কারখানা। ঠিক আছে। তো এর মধ্যে কিছু ইউনিক শিল্প নিয়ে আমরা কথা বলি। কার্পাস বয়ন। কার্পাস এই শিল্প কিন্তু বাংলাদেশের দ্বিতীয় প্রধান শিল্প। ঠিক আছে। এই যে বস্ত্রকল গুলা, তারপরে সুতাকল গুলা, এখানে কিন্তু হিউজ মানুষ কাজেও নিয়োজিত আছে, 10 লক্ষেরও বেশি মানুষ কাজে নিয়োজিত আছে। আমাদের আরএমজির ইম্পর্টেন্স, এটা তো আসলে আলোচনারই বাইরে। এর গুরুত্ব আসলে অনেক বেশি। তো বাংলাদেশে এখন বুমিং ইন্ডাস্ট্রিজ হিসেবে আমরা আরএমজি নিয়ে তো সবসময় আলোচনা করে থাকি। এর পাশাপাশি বাংলাদেশের ঔষধ শিল্পটাও কিন্তু আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। এই ঔষধ শিল্প নিয়ে যখন আমরা কথা বলছি, আমাদের ঔষধের চাহিদার মোট 98% কিন্তু আসলে নিজস্ব উৎপাদনের মাধ্যমে পূরণ করা হয়। ঠিক আছে। আমাদের টোটাল যে চাহিদা, নিজস্ব চাহিদা, এর 98% আমরা ডোমেস্টিক্যালি প্রডিউস করি। তো বাংলাদেশের মোট 54টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, প্রডিউসার, এবং এগুলো এদের মাধ্যমে কিন্তু এই যে ঔষধ এবং ঔষধের যে র ম্যাটেরিয়াল বা কাঁচামাল, সেটা কিন্তু ইউরোপ আমেরিকা সহ অনেকগুলো দেশে এক্সপোর্ট করা হয়। 54টি প্রডিউসার প্রায় 157টা দেশে কিন্তু এক্সপোর্ট করে। 54টা প্রতিষ্ঠান এগুলো। দ্যাটস আ হিউজ সাকসেস আই উড সে। তো অবশ্যই বাংলাদেশের ঔষধ শিল্প নিয়ে আলাদা কিউরিওসিটি যাদের আছে, তাদের কিন্তু খুব ভালোভাবে এগুলো মাথায় রাখতে হবে। আর পাট শিল্প নিয়ে আমরা তেমন আলোচনা করলাম না, যেটা হচ্ছে আমাদের আহ বাংলাদেশের যে প্রধান যে কৃষি নির্ভর শিল্প যেটা, সেটার মধ্যে প্রধানতম হচ্ছে আমাদের পাট। ঠিক আছে। নারায়ণগঞ্জ বাংলাদেশের প্রধান পাট কেন্দ্র। নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সেটা হচ্ছে প্রধান পাট কেন্দ্র। তো প্রিলি যখন আপনি পড়াশোনা করবেন, তখন ইউনিক তথ্য কোনগুলো সেগুলোকে আগে আইডেন্টিফাই করবেন, ইউনিক ইনফরমেশন গুলো। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। তো আমরা যদি এগিয়ে যাই, এখন আমরা বিগত বছরের কিছু কোয়েশ্চেন্স আমরা আজকের ক্লাসে সলভ করব। আহ, তারপর মোটামুটি আমরা ক্লাসের একটা এন্ডিং টানবো। সো হোয়াট উই অ্যাকচুয়ালি ট্রাইড, আমরা পুরো ক্লাসটা জুড়ে যে কাজটা করেছি, একজন বিসিএস প্রিলি প্রার্থী যিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন নবীনতম অফিসার হিসেবে জয়েন করবেন, তাকে 3টি ধাপ পার করতে হবে। প্রথমটা হচ্ছে প্রিলি। তো প্রিলিতে কোন কোন তথ্যাদি তার মাথায় থাকতেই হবে, এবং কোন এন্ড থেকে সে চিন্তা করবে, এটা কিন্তু একটু এই ক্লাস থেকে আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখুন, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই তথ্যগুলো নিছকই তথ্য। ঠিক আছে। ব্রেনটাকে কেন আপনি জ্যাম করবেন? কিন্তু একটু ডিপার সেন্সে যদি আপনি চিন্তা করেন, আমরা যদি একদম শুরুতে যে আমাদের কোটেশনস ছিল সেখানে যদি ফিরে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে হোয়াই এর উত্তর পাবেন। ঠিক আছে। হোয়াই। পুরো ক্লাসটা জুড়ে আমরা কিন্তু বলেছিলাম যে একটা জিও স্ট্র্যাটেজিক পিভট, বাংলাদেশ জিও স্ট্র্যাটেজিক পিভটে বসে আছে, সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার মাঝখানে। ঠিক আছে। ক্রিটিক্যাল সি লেনের মাঝখানে, বে অফ বেঙ্গলের মাঝে, এবং এটা ইন্দো প্যাসিফিক আর্কিটেকচারে একটা ইউনিক লোকেশন। কেন? পুরো আলোচনা জুড়ে আমরা জানতে পারলাম যে এখানে যে বিভিন্ন শিল্প আছে, ভূপ্রকৃতি আছে, বন আছে, সবকিছু মিলে এই লোকেশনটাকে একটা ইউনিক জায়গায় পরিণত করেছে, এবং অন্য অনেকের জন্য একটা অ্যাট্রাকশন, একটা হাব এ পরিণত পরিণত করেছে। তো এই রিজনিংটা ক্লিয়ার হব, পাশাপাশি কোন কোন তথ্যগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আইডেন্টিফাই করব। এখন দেখব এই যে পড়াশোনা করলাম, সেই পড়াশোনার অ্যাপ্লিকেশন কোথায়, বিগত বছরগুলোতে কোন ধরনের প্রশ্নগুলো হয়েছে। আমি ঝটপট প্রশ্ন করবো, আপনারা উত্তর করবেন।
হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? হাকিমপুর, দিনাজপুরে। নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র? তিতাস। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? অর্থনৈতিক 200 নটিক্যাল মাইল। কোন নদীটির উৎপত্তি স্থান বাংলাদেশে? চমৎকার, অনেকে উত্তর করছেন হালদা। বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি বলেন তো, খুব সহজ। ঘন ঘন বন্যা। বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ নয় এটি। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? বড়পুকুরিয়াতে, 44তম বিসিএস এসছে। প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় কোন বনাঞ্চল? ম্যানগ্রোভ। কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? ডেফিনেটলি মিয়ানমার। সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? এটি একটি ক্যানিয়ন, ঠিক আছে, সাবমেরিন ক্যানিয়ন। বাংলাদেশের কোন জেলাটা কয়লা সমৃদ্ধ? সেটা হচ্ছে দিনাজপুর। প্লাইস্টোসিন কালে সোপান কোথায় দেখা যায়? সেটা কুমিল্লাতে। আর কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? খুব সহজ প্রশ্ন। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত, এটা এখন আসবে না। সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? যদিও এই ক্লাসে আমরা এটা পড়ি নাই। পুনর্বর্ধন। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান উদ্যান কি ধরনের বনভূমি? এটি হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ, আধা চিরহরিৎ জাতীয় বনভূমি। তো আশা করি আপনি যখন পড়াশোনা করবেন তখন আহ এটা একটা স্ট্রাকচার, একটা স্কেচ, এই স্কেচটাকে ধরে নিজের পড়াশোনাকে সাজাবেন, ঠিক আছে? এটা করার মাধ্যমে আপনি, আশা করি যে আগামী যে প্রিলি পরীক্ষাটি টার্গেট করে আমরা পড়াশোনা করছি সেটা আমরা ইনশাল্লাহ ক্র্যাক করতে পারবো। আমি অবশ্যই ফাইনালি যে সাজেশনটা দিতে চাই যে পুরো ক্লাসে আপনাকে ফোকাস রাখতে হবে যে প্রিলিটাই আমার টার্গেট না, ঠিক আছে? প্রিলি আমার এন্ড রেজাল্ট না। আমাকে অবশ্যই রিটেন ক্র্যাক করার পর ভাইবা ভালো দিয়ে সিভিল সার্ভিস ক্র্যাক করতে হবে। তো এই জন্য আমি বলি যে প্রত্যেকটা ক্লাসে আপনি মাথায় রাখবেন যে আমি তথ্য মুখস্থ করব, ঠিক আছে, তারপরও এর মধ্যে যতটুকু ফ্যাকচুয়াল অ্যানালিসিস বা নিজের থেকে জেনারেট করা যায় সেটা আমরা মাথায় রাখার চেষ্টা করব, আপনারা চেষ্টা করবেন নিজে থেকে। এখন অনেক ডিজিটাল টুলস আছে, এআই টুলস থেকে শুরু করে আপনার ইউটিউব কন্টেন্টস, ইভেন ফেসবুকের যে লিংক দেখতে পাচ্ছেন এখানে উত্তরণের, এখানেও কিন্তু অনেক কন্টেন্টস থাকে। তো এই সব কন্টেন্ট আপনি নিয়মিত গো থ্রু করার মাধ্যমে আমি বিশ্বাস করি আপনার প্রস্তুতিটাকে আরো বেশি সলিডিফাই করতে পারবেন, আরো বেশি একটা চমৎকার গ্রাউন্ডে দাঁড় করাতে পারবেন। তো এই বিশ্বাস এবং আস্থা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দুঃখিত আহ কিছুক্ষণ আগেই ছেড়ে দিচ্ছি আজকের ক্লাসটিতে, কারণ হচ্ছে আমি আপনাদের জানার জ্ঞাতার্থে বলি আমি আসলে একটু ট্রেনিং এ আছি। তো দীর্ঘায়িত করবো না, থ্যাংক ইউ সো মাচ প্রপারলি অ্যাটেনশন দেওয়ার জন্য। নেক্সট কোনো ক্লাসে আরো লম্বা সময় নিয়ে আপনাদের আরো কোয়েশ্চেন্স আমি হচ্ছে ভয়েস দিয়ে আমরা নিব, আপনারা প্রশ্ন করবেন, আমরা ডিরেক্টলি অ্যান্সার করবো, ঠিক আছে? তো সেই উইশেস রেখে আমরা আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।